হাই গাইস, কি অবস্থা? জীবনযাত্রার অবস্থা আসলে বিপর্যস্ত। কি আর বলবো, তোমাদের কি খবর গাইস? তোমরা কেমন আছো বলো তো? তোমাদের সবার কি খবর? দিনকাল ঠিকঠাক যাচ্ছে কিনা? জীবনযাপন ঠিকঠাক আছে কিনা? আজকে নেটের আসলে কি অবস্থা? নেট দেখতেছে আমার এখানে পুরাই ব্লার। বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি ঢাকাতে আজকে। তোমাদের এলাকায় কি অবস্থা? তোমাদের এলাকাগুলোতে কি বৃষ্টি হচ্ছে? আজকে দিনের বেলায়, ঠিক আছে, ঘুম থেকে উঠছি কটার দিকে? 11টা না 11:30 দিক ঘুম থেকে উঠছি। আমি হচ্ছে প্রথম একবার ঘুম থেকে উঠি, দেন হচ্ছে ফোনের দিকে তাকাই দেখি 11টা 11:30 বাজে, মনে হয় আধা ঘন্টা পরে উঠি। তখন যখন চোখটা বন্ধ করি, ঘুম থেকে উঠে 1:30 বা 2টা বেজে গেছে, ঠিক আছে? এটা মানে প্রতিদিনের রুটিন। সো উঠছি, উঠার পর এখন হচ্ছে আমার এমসিকিউ জিনিয়াস একটা ক্লাস আছে, কিন্তু মনে করো বাইরে তো ধুমায়া বৃষ্টি। বৃষ্টি দেখে তো স্বাভাবিক ক্লাস নিতে আর মনটা চাচ্ছে না। সবার আগে ভাবলাম জীবন এরকম ক্লাস অনেক নেওয়া যাবে, আগে একটু ছাদে যাই, ঠিক আছে? ছাদে গিয়ে উদাস মনে 1 ঘন্টা বসেছিলাম বৃষ্টির মধ্যে। 3টার দিকে মনে হইলো যে না, মনটা একটু ঠান্ডা হয়েছে, মাথাটাও একটু ঠান্ডা হয়েছে, এখন আস্তে আস্তে নিচে নামি। পরে নেমে হচ্ছে ক্লাসটা নিছি, এবং এই যে বৃষ্টিটায় ভিজছি, এখন আসলে এটার ফলটা ভোগ করতেছি, লাগে গেছে ঠান্ডা। যাই হোক, কি অবস্থা? এই নেটের অবস্থাটা একটু বলতো আমাকে, নেটের এই অবস্থা কেন? ওমা, নেটের অবস্থা কি খারাপ নাকি গাইস? এই সব কিছু কি ক্লিয়ার? একবার দেখো তো। আমার এখানে খুবই ব্লার দেখাচ্ছে, একটু দেখো না সব কিছু ক্লিয়ার কিনা বাচ্চারা। প্রথমে আমি যখন লাইভে আসতে গেছিলাম, প্রথমে নেটের জন্য আসতেও পারিনি, এই নেটের প্যারার জন্য। এখন কি অবস্থা? এখন কি তোমরা দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাক? কেমন আছেন বড় ভাইয়া? এই তো বড় ভাই আসি, মোটামুটি চলতেছে। কি অবস্থা? সেই বৃষ্টি। আপনাদের সবার কাছে সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ক্লিয়ার যদি থাকে তারপর হচ্ছে আমরা সামনে আগাবো। আমার এখানে ব্লার দেখাচ্ছে কেন যেন। তোমাদের কাছে কি অবস্থা? আজকে নেট এই প্যারাটা না দিলেই হয়েছে ভাই, আমার চম্বকটা শেষ করা লাগবে। নেট এই প্যারাটা না দিলে বাইচা যায়, আমার রবিবার চম্বক শেষ করা লাগবে, জ্যাম নেই হোক। নেট যদি এখন প্যারা দিয়ে দেয়, আমি তো প্যারাটা খেয়ে যাব। না, অল ক্লিয়ার। তাহলে কি আমার এখানেই কেবলমাত্র সমস্যা? তারা দেখি একটু ডেটাতে দেখি তো, নাকি আমার ফোনের নেটেই সমস্যা? ওকে, ঠিক থাকলে তো কোনো প্যারাই নেই। ঠিক থাকলে তো বেস্ট। আমি জাস্ট একবার একটু চেক করে নিব আমার ফোনে ঠিক আছে কিনা। আমার এখানে 144p কেন আসতেছে? আরে ভাই কি জ্বালা, 144 কেন আসতেছে? এই তোমাদের সবার কাছে ঠিক আছে? আমাকে একটু জানাও তো। আজকে বৃষ্টি, ওয়েদারটা খুবই সুন্দর। হ্যাঁ, খুবই তো সুন্দর, ঠিক আছে, বাট আমার এখানে এখনো ব্লার। তোমাদের কাছে কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবাই কি বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছো? এবং তোমাদের সবার কি 180p-তে স্ট্রিম হচ্ছে? একটু আমাকে জানাবা, কারণ হচ্ছে এই ক্লাসগুলোই তো আমাদের পরবর্তীতে ওয়েবসাইটে দেওয়া লাগে, এবং ইন কেস ক্লাস নেওয়ার সময় ক্লাসের কোয়ালিটি ড্রপ করে, তখন হচ্ছে আবার এটা ওয়েবসাইটে প্যারা হয়ে যায় আর কি। মানে তোমরা ঠিকঠাক। ও মাই গড, এই যে বৃষ্টিতে ভিজছি না, ফলগুলা ভোগ করতেছি। গাইস দেখতো সব ঠিকঠাক আছে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। একজন বলছে ক্লিয়ার, বাকি সবার কাছেও আশা করতেছি ক্লিয়ার। যদিও আমার কাছে ক্লিয়ার না, কারো কাছে ক্লিয়ার না হলে ডু লেট মি নো। ওকে, তাহলে আসেন আমরা দেরি না করে হচ্ছে আজকের ক্লাসটা শুরু করে দিব। এবং আজকের ক্লাসে আমরা 3 টাইপের ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে মেইনলি পড়াশোনা করব। কয় টাইপের ম্যাগনেটিক মেটেরিয়াল? মেইনলি হচ্ছে 3 টাইপের ম্যাগনেটিক মেটেরিয়াল। এবং লাস্টের যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা আছে তার মধ্যে দেখবা আরও 2টা টাইপ হয়, সেগুলোর জাস্ট এক্সাম্পল আমাদের পড়া লাগবে। সেগুলো সম্পর্কে খুব বেশি বিস্তারিত আইডিয়া আমাদের লাগবে না। বাট প্রথম যে 3টা আছে, এই 3টা নিয়ে হচ্ছে খুবই 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 ভালো মতো নলেজ তোমার লাগবে। কারণ এখান থেকে প্রয়োগ বা হচ্ছে উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসে, কম্পেয়ার করতে বলে। দেন হচ্ছে অনুধাবনমূলকে প্রশ্ন আসে, পার্থক্য লিখতে বলে। এমসিকিউ তো আসেই। তোমাকে যদি বলে যে ম্যাগনেটের কোন পার্ট থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই 3টা ম্যাগনেটিক মেটেরিয়াল থেকে। এখানে অনেক এমসিকিউ আছে এবং এগুলা পরীক্ষায় প্রত্যেকটা আসার মতো। ওকে, সো আমাদের একটু ভালো মতো পড়া লাগবে। তাহলে চলেন দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথম কথা, আমাদের আগের দিনের ফর্মুলাসগুলো একটু লাগবে। সো আমি ফর্মুলাগুলো একবার একটু রিক্যাপ করে দিচ্ছি, দেন হচ্ছে আমি প্রত্যেকটা টাইপে যাচ্ছি। প্রথমে দেখেন আমরা কি কি ফর্মুলা পড়ছিলাম, আপনাদের মনে পড়ে কিনা। যেটা আমাদের প্রথম ফর্মুলা ছিল সেটা ছিল B ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ। ওকে, এইচটাকে আমরা কি বলতাম? ম্যাগনেটিক ইন্টেন্সিটি। বিকে আমরা কি বলতাম? ম্যাগনেটিক ফিল্ড। আর মিউ নটটা কি ছিল? শূন্য মাধ্যমের প্রবেশ্যতা বা শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। যদি শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম হয়, তখন সেই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা আসবে। যেমন বি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ।
এটা কখন? যখন শূন্য মাধ্যম না, অন্য কোনো মাধ্যম আসে। এবং অন্য কোনো মাধ্যম আসলে এই মিউ বা চৌম্বক প্রবেশতা কেন পরিবর্তন হয়? কারণ অন্য মাধ্যমগুলো ম্যাগনেটাইজ হয়ে যায়, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে দেখা যায় সে ম্যাগনেটাইজ হয়ে যায়, তার জন্য তার যে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা সেটার মানটা চেঞ্জ হয়ে যায়, বা হচ্ছে তার যে টোটাল চৌম্বক প্রবেশতা সেটার মানও চেঞ্জ হয়ে যায়। এবং এটাকে আমরা কিভাবে লিখতাম মনে আছে কিনা আপনাদের? 1 প্লাস জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। মনে আছে কি ছিল ফর্মুলা? 1 প্লাস জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। এখানে একটা মিউ নট আছে, দুঃখিত, এখানে কি আছে? একটা মিউ নট ইন্টু এইচ। এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, মিউ নট ইন্টু এইচ প্লাস মিউ নট ইন্টু জিটা এইচ। এই জিটা ইন্টু এইচ মানে কি ছিল? জিটা ইন্টু এইচ মানে ছিল ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি আই গেস তোমাদের মনে আছে। সো আমাদের ফর্মুলা ছিল মিউ নট এইচ প্লাস মিউ নট আই। সো চাইলে আমরা মিউ নটটাকে কমন নিতে পারি, সেখান থেকে আসে হচ্ছে এইচ প্লাস আই। ওকে, এখানে এইচটা কি? এইচটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এই টার্মগুলোর ব্যাপারে খুবই কেয়ারফুল থাকা লাগবে, এই টার্মগুলো কিন্তু ভুল করা যাবে না। ওকে, এটা ছিল ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ওকে, এবং আই যেটা, এটা ছিল হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি মানে এটা হচ্ছে চৌম্বক প্রাবল্য বা চৌম্বক তীব্রতা, আর এটা হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা। একটা হচ্ছে চৌম্বক তীব্রতা এইচ, আর একটা হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা। মানে এটা হচ্ছে আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আমরা অ্যাপ্লাই করতেছি তার প্রাবল্য বা তার তীব্রতা। আর এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে যে ম্যাগনেটাইজ হচ্ছে তার ভিতরে তীব্রতা। ওকে, ইউনিট ভলিউমে মনে আছে তো? আই গেস এগুলো আমরা পড়ছিলাম। এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। ওকে, এই ফর্মুলাগুলো নিয়ে কোনো কনফিউশন নাই? শিওর, গুড। আরও কিছু জিনিস আমাদের হালকা একটু রিক্যাপ করা লাগবে। যেমন ধরো আমরা সবার আগে দেখছিলাম যে একটা অ্যাটমের মধ্যে বা একটা অ্যাটম চাইলে একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করতে পারে। একটা অ্যাটম কখন ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে? যখন তার কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। অ্যাটমে দুইটা কেস হইতে পারে, যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, আনপেয়ার্ড ইলেকট্রন নাই। ওকে, শুধুমাত্র কি আছে? শুধুমাত্র আছে পেয়ার্ড ইলেকট্রন, অনলি পেয়ার্ড ইলেকট্রন। যদি এরকম হয় সেক্ষেত্রে সে কোনো ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে না। যেমন ধরো হিলিয়ামের কথাই যদি আমরা চিন্তা করি, কার কথা? হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2। তার মানে ওর কাছে দুইটা ইলেকট্রন আছে এবং দুইটা পরস্পর বিপরীত স্পিনের। সো দেখা যাবে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের যে ম্যাগনেটিক মোমেন্ট সেটাকে ক্যান্সেল করে দিবে। আলটিমেটলি এইটা কোনো ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে না, ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে না। ওকে, মতো বিহেভ করবে না। বুঝতে পেরেছো? একদম সহজ। ওকে, আবার কিছু কিছু অ্যাটম পাওয়া যাইতো যাদের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কি আছে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, লেটস সাপোজ ধরো একটা কক্ষপথে এরকম আছে 2p3। কি আছে? 2p3, লাস্টের কক্ষপথে ধরো এরকম কিছু একটা আছে। যদি 2p3 হয় তার মানে কি? আমরা জানি পিতে এরকম অরবিটাল কয়টা থাকে? 3টা। প্রত্যেকটা ইলেকট্রন একটা একটা অরবিটালে বসে যাবে। তার এই 3টা কি? আনপেয়ার্ড ইলেকট্রন। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে কোনো অ্যাটমের কাছে, তার মানে তার কিন্তু একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। এই টাইপের অ্যাটমের কি থাকবে? একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। এই টাইপের অ্যাটমের কি কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে? অ্যাটমের থাকবে না। বাট এই টাইপের অ্যাটমের নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ওকে, এবং এই টাইপের অ্যাটমগুলোকে আমরা কি হিসাবে কনসিডার করতে পারবো? এগুলাকে আমরা ম্যাগনেটিক ডাইপোল হিসাবে কনসিডার করতে পারবো। কি হিসাবে? ম্যাগনেটিক ডাইপোল হিসাবে। ওকে, বাট এদেরকে কি করা যাবে? করা যাবে না। আচ্ছা, এখন এই অ্যাটমগুলো মিলে যেন কি তৈরি করবে? অ্যাটমগুলো মিলে তৈরি করবে হচ্ছে কোনো একটা ম্যাটার বা কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা স্পেসিমেন, কিছু একটা তৈরি করবে, মানে একটা পদার্থ তৈরি করবে এই অ্যাটমগুলো একত্রিত হয়ে। যেই অ্যাটমগুলার নিজেদের কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই বা নিজেরা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করতেছে না, মানে যেই টাইপের অ্যাটমগুলা, তারা মিলে যে সাবস্টেন্সটা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। কি? ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, আর এই টাইপের যে অ্যাটমগুলা যাদের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যারা কিনা নিজেরা এক একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করে, যেখানে প্রত্যেকটা অ্যাটমেরই এক একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, তারা একত্রিত হয়ে তৈরি করতে পারে দুই টাইপের মেটেরিয়াল। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। কি? প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে,
কি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। প্রত্যেকটা মেটেরিয়াল নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে। আই গেস এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার, এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। তাহলে এইবার আসেন আমাদের, ও আচ্ছা এখানে হোমওয়ার্ক ছিল। আচ্ছা এই হোমওয়ার্কগুলো খুব সহজ, এগুলো আমি পরে আসতেছি, আমি তোমাদের প্রথমে একটু পড়াইনি। ওকে, হোমওয়ার্কে লাস্ট আসছে, সহজ সহজ ম্যাথ ছিল। ওকে, প্রথম হচ্ছে ডায়াম্যাগনেটিজম। আচ্ছা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল বা ডায়াম্যাগনেটিজম আমরা কাদের মধ্যে দেখতে পারবো? যেই টাইপের পদার্থের অ্যাটমগুলার কাছে কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন নাই, বা যেখানে অ্যাটমগুলা নিজেরা ম্যাগনেটিক ডাইপোল না। তাহলে ধরো আমার কাছে এরকম একটা সাবস্টেন্স আছে এবং আমি বলতেছি এটা একটা ডায়াম্যাগনেট, বা এটা কি একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, আচ্ছা এটার ভিতরে কি অ্যাটম আছে নাকি নাই? তুমি বললা নাই। এই মেটেরিয়ালের ভিতরে কি অ্যাটম থাকবে না? অবশ্যই থাকবে, তার মানে ওর ভিতরে কি আছে? অ্যাটম আছে। এই অ্যাটমগুলা কি ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে? দ্য অ্যান্সার ইজ নো। কেমনে করবে বলো? এখানে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল কোন টাইপের অ্যাটম দিয়ে তৈরি হয়? যাদের কাছে অনলি পেয়ার্ড ইলেকট্রন আছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রনই নাই, ওই টাইপের অ্যাটমের নিজেদের কি কোনো ম্যাগনেটিক মোমেন্ট আছে? নাই। তার মানে এখানে অ্যাটমের কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই। ঠিক আছে, লেখো অ্যাটমগুলোর কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই। বই খুললে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো পাবা। এখন যদি ভালো মতো বুঝা না পড়ো, তুমি যদি মনে করো পরীক্ষার আগে এগুলো মুখস্থ করে যাবা, প্যারা হয়ে যাবে। মুখস্থ করে গেলে যাইতে পারো, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নাই, বাট বুঝা গেলে সেটা মনে থাকবে বেশি। ঠিক আছে, তাহলে আসেন, অ্যাটমগুলোর কোনো নিজস্ব ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না, নিজস্ব ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না। ওকে, এখানে এম মানে কি? এম মানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, থাকবে না। কেন থাকবে না জানো? কারণ অ্যাটমগুলোর কাছে পেয়ার্ড ইলেকট্রন আছে, পেয়ার্ড ইলেকট্রনের একটা আর একটার ম্যাগনেটিক মোমেন্টকে ক্যান্সেল আউট করে দিবে। ওকে, গুড। সেকেন্ড কথা, এই যে আমার যে মেটারিয়ালটা আছে, এই মেটারিয়ালের কি কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে? থাকবে না। আপনি চিন্তা করেন, আমাদের যখন অ্যাটমগুলার ম্যাগনেটিক মোমেন্ট থাকতো, স্টিল আমাদের মেটারিয়ালের নিট ম্যাগনেটিক মোমেন্ট আসতো জিরো, কারণ অ্যাটমগুলো র্যান্ডমলি ছড়ানো থাকতো, বা অ্যাটমিক যে ডাইপোলগুলো সেগুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকতো। আমরা যখন নিটটা হিসাব করতে যেতাম, নিট আসতো জিরো। এখানে তো কোনো অ্যাটমেরই ডাইপোল নাই, কোনো অ্যাটমেরই ম্যাগনেটিক মোমেন্ট নাই, নিট ম্যাগনেটিক মোমেন্ট আসবে কই থেকে? আসবে? আসবে না। তার মানে এখানে মেটারিয়ালেরও কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট নাই। লেখো, মেটারিয়ালের কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট নাই। কি নাই? নিট ম্যাগনেটিক মোমেন্ট নাই বা থাকবে না। এখন মজার ব্যাপার হচ্ছে, যখন এটাকে আমরা একটা এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, তখন কি হবে? এখন পর্যন্ত কি আমরা কোনো এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র দিছি? দেই নাই। আমরা এর আগের দিন দেখছিলাম, যখন এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা মেটেরিয়ালকে রাখা হয়, এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র কি করে? তার যে ডাইপোলগুলা বা তার যে মোমেন্টগুলো, অ্যাটমগুলার যে মোমেন্ট, ভিতরে যে মোমেন্টগুলো আছে, সেগুলাকে এক্সটার্নাল ফিল্ডের দিকে অ্যালাইন করার চেষ্টা করে। ওকে, বাট এখানে কি হবে জানো? এখানে উল্টা দিকে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। প্রথম যে ঝামেলাটা, যে ভাইয়া এখানে উল্টা দিকে ম্যাগনেটিক মোমেন্ট আসবে কই থেকে? এখানে তো কোনো ম্যাগনেটিক মোমেন্টই নাই। এখানেই আমাদের কনসিডার করা লাগে লেঞ্জের ল। ভাইয়া লেঞ্জের ল, লেঞ্জের ল আমরা চ্যাপ্টার 5-এ গিয়ে পড়বো, বাট এখানে ডায়াম্যাগনেটের কনসেপ্টটা পুরোপুরি বোঝার জন্য তোমার আসলে লেঞ্জের ল সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। ওকে, প্রথম কথা এটা একটু বুঝো। ধরো তোমার কাছে এরকম একটা সাবস্টেন্স আছে, ওকে, একটা ম্যাগনেটিক সাবস্টেন্স আছে বা একটা ম্যাগনেটিক মেটারিয়াল আছে, এবং আমি ধরলাম তার ভিতরে ডাইপোলও আছে। কি আছে? ডাইপোল আছে, বা অ্যাটমগুলার এরকম ম্যাগনেটিক মোমেন্ট আছে। এটা কিন্তু ডায়াম্যাগনেটের ছবি না, ডায়াম্যাগনেটের কিন্তু এরকম ম্যাগনেটিক মোমেন্ট থাকে না অ্যাটমগুলার, এটা প্যারাম্যাগনেট বা ফেরোম্যাগনেটের ছবি হবে। ঠিক আছে, এরকম 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 এরকম। ওকে, এখন যদি আমি এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, লেটস সাপোজ আমি এখানে কি করলাম? এক্সটার্নাল ফিল্ড দিলাম। এক্সটার্নাল ফিল্ড, এক্সটার্নাল ফিল্ডটা কি চাবে? এক্সটার্নাল ফিল্ড চাবে এখানে যে মোমেন্টগুলো আছে সেগুলোকে এক্সটার্নাল ফিল্ডের দিকে অ্যালাইন করাইতে। এটা আমরা আগের দিনই পড়ছিলাম, যেটাকে আমরা কি বলি? ম্যাগনেটাইজেশন বলি। সো এখানে দুই রকমের কাহিনী ঘটবে, একটা আমরা আগের দিন পড়ছি আর একটা আমরা আগের দিন পড়ি নাই। একটা হচ্ছে এখানে ম্যাগনেটাইজেশন হওয়া শুরু হবে। কি হবে? ম্যাগনেটাইজেশন হওয়া শুরু হবে। ওকে, ম্যাগনেটাইজেশনটা কিভাবে হবে? এক্সটার্নাল যে ফিল্ডটা, সেইটা এই ডাইপোলগুলোর মধ্যে টর্ক তৈরি করবে, এবং টর্ক তৈরি করে কি করার চেষ্টা করবে? এই ডাইপোলগুলোকে এক্সটার্নাল ফিল্ডের দিকে অ্যালাইন করার চেষ্টা করবে।
এটাই তো সবসময় এক্সটার্নাল ফিল্ডের টার্গেট থাকে, পড়ছিলাম না লাস্ট ক্লাসে, যে এক্সটার্নাল ফিল্ড ভিতরে থাকা ডাইপোলগুলোকে বা ভিতরে থাকা মোমেন্টগুলোকে তার নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে কিভাবে, টর্ক প্রোডাকশনের মাধ্যমে। সো ম্যাগনেটাইজেশনে যেটা হবে টর্ক প্রোডাকশনের মাধ্যমে বা টর্ক তৈরির মাধ্যমে, লেখো টর্ক তৈরির মাধ্যমে টাডাডাডা আমাদের ভিতরে যে ডাইপোল মোমেন্টগুলো আছে বা ভিতরের ম্যাগনেটিক মোমেন্টগুলোকে বা অ্যাটমিক মোমেন্টগুলোকে, লেখো অ্যাটমিক ডাইপোলগুলোকে, অ্যাটমিক ডাইপোলগুলোকে ফিল্ডের দিকে অ্যালাইন করার চেষ্টা করবে, ফিল্ড এর ডিরেকশনে অ্যালাইন করার চেষ্টা করবে। ঠিক আছে, ডিরেকশনে কি করবে, অ্যালাইন করার চেষ্টা করবে, সহজ, চেষ্টা করবে। তার মানে আমার এক্সটার্নাল ফিল্ডের টার্গেটই হচ্ছে ভিতরে যে অ্যাটমিক ডাইপোলগুলো আছে তাদেরকে এই বরাবর অ্যালাইন করা। এখন শুরুতে তো তারা বিক্ষিপ্তভাবে ছিল, শুরুতে কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট ছিল না, বাট যখন তারা এই বরাবর অ্যালাইন হওয়া শুরু হবে তখন ফিল্ডের ডিরেকশনে কি হবে, ফিল্ডের ডিরেকশনে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। তার মানে এটা রেজাল্টটা কি, এটা রেজাল্ট হচ্ছে ফিল্ডের ডিরেকশনে, ফিল্ডের মানে এক্সটার্নাল যে ফিল্ড সেই এক্সটার্নাল ফিল্ডের ডিরেকশনে একটা এম নেট তৈরি হবে, এম নেট তৈরি হবে। ধরো 100টা ছিল, 100টা র্যান্ডমলি ছড়ানো ছিল, নিট কত, নিট হচ্ছে 0 যখন র্যান্ডমলি ছড়ানো। এখন 100টার মধ্যে 50টা অ্যালাইন হয়ে গেছে যখন আমি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি, বাকি 50টা র্যান্ডমলি ছড়ানো, সেই 50টা নিট 0 আসবে, বাট যেই 50টা এই দিকে অ্যালাইন হয়ে গেছে তাদের নিট কি আসবে, ওই 50টার ম্যাগনেটিক মোমেন্টের যোগফল। তার মানে এইবার আমরা এই দিক বরাবর ফিল্ডের ডিরেকশনে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট পাবো। ওকে, এটা আমরা লাস্ট ক্লাসেই পড়ছি। সেকেন্ড যে ইফেক্টটা সেইটা হচ্ছে লেঞ্জের ইফেক্ট। কি, লেঞ্জের ইফেক্ট বা লেঞ্জের ল, লেখো লেঞ্জ এর ল। ওকে, লেঞ্জের লটা কি, লেঞ্জের লটা হচ্ছে, এখানে দেখো লেঞ্জের ল আমরা চ্যাপ্টার 5-এ গিয়ে বিস্তারিত করব, এখানে আমাদের জাস্ট কিছুটা আইডিয়া লাগবে। সেটা হচ্ছে ভিতরে যে নিট ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হলো, এই যে ভিতরে নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হলো, কেন তৈরি হইলো, এক্সটার্নাল ফিল্ড দেওয়ার জন্য। আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি, তার জন্যই ভিতরে নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে। তার মানে এক্সটার্নাল ফিল্ডটা হচ্ছে কারণ এবং নিট ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা কি, নিট ম্যাগনেটিক মোমেন্ট, আর এক্সটার্নাল ফিল্ডটা কি, এক্সটার্নাল ফিল্ডটা হচ্ছে কজ বা রিজন বা কারণ। এবং লেঞ্জের ল বলে রেজাল্টটা সব সময় তার তৈরি হওয়ার কারণের বিপরীতে একটা বাধা তৈরি করবে। ঠিক আছে, মানে সে যে কারণে তৈরি হচ্ছে সেই রিজনটাকে সে অপোজ করবে বা বাধা দিবে। আলটিমেটলি এখানে যেটা হবে, কিছু কিছু ম্যাগনেটিক ডাইপোল এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে অ্যালাইন হয়ে যাবে। এটাই লেঞ্জের ল। চ্যাপ্টার 5-এ গিয়ে আমরা এটা একটু ডিটেলসে পড়বো। ঠিক আছে, আপাতত এটা আমরা একটু বিশ্বাস করে নিই, চ্যাপ্টার 5-এ যখন যাব তখন আমরা ডিটেলসে পড়বো। দেখেন আমাদের ভিতরে নিট ম্যাগনেটিক মোমেন্ট কেন তৈরি হইলো, বাইরে থেকে আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিছি তার জন্য দেখা যাচ্ছে আমাদের অনেকগুলা ডাইপোল এই বরাবর অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, অনেকগুলো অ্যাটমিক ডাইপোল কি হয়েছে, এই বরাবর অ্যালাইন হয়ে গেছে। তার মানে এই বরাবর আমরা একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে গেছি যখন আমরা কি করছি, এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি। আচ্ছা, নিট ম্যাগনেটিক মোমেন্ট কেন তৈরি হয়েছে, তৈরি হয়েছে আমরা এক্সটার্নাল ফিল্ড দিছি তার জন্য। এখন এই যে তৈরি হইলো, কেন তৈরি হইলো, এক্সটার্নাল ফিল্ডের জন্য। এই রেজাল্টটাই এখন তার রিজনকে বাধা দিবে বা অপোজ করবে। তার মানে কিছু কিছু অ্যাটমিক ডাইপোল অ্যালাইন হবে উল্টা দিকে, বা এইভাবে বা এইভাবে বা এইভাবে বা এইভাবে, বুঝছেন? বাট এটার প্রভাব খুব অল্প। এই এম নেটের কাছে এখানে যে ইনডিউসড যে ডাইপোলগুলো যেগুলো উল্টা দিক বরাবর ইনডিউসড হইলো বা উল্টা দিক বরাবর অ্যালাইন হইলো, তাদের জন্য যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হবে সেটার মান খুবই খুবই কম। মানে দেখো এখানে দুইটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে। একটা হচ্ছে তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, তার জন্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে, আর একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে কোন দিকে, বিপরীত দিকে। কোন দিকে, বিপরীত দিকে। কেন তৈরি হচ্ছে, কারণ এই যে রিজনের জন্য সে তৈরি হয়েছিল সেই রিজনকেই সে বাধা দিবে। বাধা দিবে কিভাবে, উল্টা দিকে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করে। তার মানে এখানে উল্টা দিক বরাবর একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। আমি ধরলাম সেটা হচ্ছে এম প্রাইম, লেটস সাপোজ, জাস্ট লিখলাম আর কি এম প্রাইম। এই এম প্রাইমটা কেন তৈরি হয়েছে, লেঞ্জের ল অনুযায়ী এটাকে বাধা দেওয়ার জন্য, এই বি বা এক্সটার্নাল ফিল্ডকে অপোজ করার জন্য। এটার মান কি হবে, এটার মান হবে খুবই খুবই কম। তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো এটার তুলনায় এটার মান হবে খুবই খুবই কম। সো এম প্রাইম ইজ ভেরি ভেরি লেস দ্যান এম নেট। ঠিক আছে, এজন্যই হচ্ছে আমরা এটাকে এতদিন ধরে অ্যাভয়েড করে যাচ্ছিলাম।
কারণ আমার এম নেটের মান যদি হয় লেট সাপোজ 100, দেখা যাবে এম প্রাইমের মান হচ্ছে 0.1, 0.2, তার মানে আলটিমেটলি লব্ধি কত হচ্ছে 99.9, 99.8, উইচ ইজ ভেরি ক্লোজ টু 100। এজন্য হচ্ছে আমরা এই পার্টটাকে এতদিন ধরে অ্যাভয়েড করে গেছি, কারণ আমাদের চিন্তা করা লাগে নাই। বাট ডায়াম্যাগনেটে তোমার এটা চিন্তা করা লাগবে। কেন চিন্তা করা লাগবে বলো তো? ডায়াম্যাগনেটে তোমার কাছে কি এইটা আছে? নাই। সো ডায়াম্যাগনেটে যেটা হবে, তুমি যখন এক্সটার্নাল ফিল্ডটা অ্যাপ্লাই করবা, শুধুমাত্র এইটা তৈরি হবে। বুঝতেছো? দেখো এখানে রেজাল্ট দুইটা, আমরা যখন এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করব দুইটা রেজাল্ট। একটা এক্সটার্নাল ফিল্ডের দিকে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, কারণ ডাইপোলগুলো আমার ওই দিক বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে, সেটার মান যথেষ্ট বড়। আর একটা তৈরি হবে বিপরীত দিকে, এক্সটার্নাল ফিল্ডের বিপরীত দিকে, যেটার মান আসলে খুবই ছোট। এবং এটার মান যেহেতু বড়, এটা যখন এক্সিস্ট করবে এইটার প্রভাব তখন বোঝা যাবে না। এটার প্রভাব আমরা কখন বুঝতে পারবো? যখন এইটা এক্সিস্ট করবে না, যখন এইটার মান হবে 0। ধরো এইটার মান 100, এটার মান 0.1, তুমি কি এটার প্রভাব বুঝতে পারবা? পারবা না। ধরো এটার মান 0, এটার মান 0.1, এইবার কি তুমি এটার প্রভাব বুঝতে পারবা? এইবার বুঝতে পারবা। এটাই হয় ডায়াম্যাগনেটের মধ্যে। সো ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালকে যখন তুমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবা, ইলেকট্রিক ফিল্ড বলতেছি, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবা, লেট সাপোজ এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। সো দেখা যাবে এখানে আমাদের উল্টা দিকে একটা ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। কি হবে? উল্টা দিক বরাবর একটা ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট। লেখো, উল্টা দিকে ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট। বাট এটার মান কি খুব বেশি? এটার মান খুব বেশি না, এটার মান খুবই খুবই কম। লেখো কি? খুবই খুবই কম। ওকে, খুবই ক্ষুদ্র। ভাই সামনের দিকে কিছু তৈরি হবে না, এই যেখানে আঁকলেন, সামনের দিকে তৈরি হবে না। সামনের দিকে তৈরি হইতো যদি অ্যাটমগুলার ডাইপোল মোমেন্ট থাকতো। আমাদের ডায়াম্যাগনেটের যে অ্যাটমগুলো, তাদের কি নিজস্ব কোনো ডাইপোল মোমেন্ট আছে বা কোনো ম্যাগনেটিক মোমেন্ট আছে? নাই। এর জন্য সামনের দিকে কোনো কিছু তৈরি হবে না, বা ফিল্ডের ডিরেকশনে কোনো কিছু তৈরি হবে না। যেটা তৈরি হবে সেটা লেঞ্জের ল অনুযায়ী ফিল্ডের বিপরীত দিকে। সেটার মান কি খুব বেশি? না, মান খুব কম। এখন এই যে এটা তৈরি হইলো, এটা তৈরি হওয়ার জন্য কি হবে ভাইয়া? এটা তৈরি হওয়ার জন্য আমাদের যেই ডায়াম্যাগনেট আছে, ডায়াম্যাগনেট এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে বিকর্ষণ করবে। এটা হয়তো স্বাভাবিক, কারণ আমার এটার মোমেন্ট হচ্ছে এই দিক বরাবর। সো আমার এইটার মোমেন্টও যদি এই দিক বরাবর হইতো, তখন আমার এক্সটার্নাল ফিল্ড এটাকে আকর্ষণ করতো, যদি সেম দিকে ম্যাগনেটিক মোমেন্ট হইতো। এটার ম্যাগনেটিক মোমেন্ট কি বিপরীত দিকে না? তার মানে এইটাকে আমার ম্যাগনেটিক ফিল্ড কি করবে? বিকর্ষণ করবে। সো ডায়াম্যাগনেটকে তুমি যখন একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখবা, ডায়াম্যাগনেট কিন্তু বিকর্ষিত হবে বা রিপালসড হবে। ওকে, সো দেখা যাবে কি আমাদের ডায়াম্যাগনেটটা, লেখো ডায়াম্যাগনেটকে বা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালকে, ডায়াম্যাগনেটিক মেটারিয়ালকে, ঠিক আছে, মেটারিয়ালকে যদি এক্সটার্নাল ফিল্ডে রাখা হয়, এক্সটার্নাল ফিল্ডে রাখা হয়, লেখো ফিল্ডে রাখা হয়, তবে তা হালকাভাবে বিকর্ষিত হবে, তবে তা বিকর্ষিত হবে। ফিল্ড দ্বারা কি হবে? বিকর্ষিত হবে। বুঝতে পারছো? ধরো তুমি এখানে একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রাখছো, তোমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিকে, ও ম্যাগনেটিক ফিল্ডের দিকে বল লাভ করবে না, ও বল লাভ করবে ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে। কোন দিকে? বিপরীত দিকে। ক্লিয়ার গাইস? ভেরি গুড। ওকে, এতটুকু ভাই আমরা বুঝে গেছি। এখন আরও কিছু জিনিসপত্র নিয়ে একটু গবেষণা করা লাগবে। কি নিয়ে গবেষণা করা লাগবে? দেখেন এখানে আমার ইনডিউসড যে ম্যাগনেটিক মোমেন্ট, সেটা কোন দিকে? সেটা হচ্ছে বিপরীত দিকে। আমার এক্সটার্নাল ফিল্ড কোন দিকে? এক্সটার্নাল ফিল্ড হচ্ছে এই দিকে। তার মানে আমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি যেটা বা চৌম্বক প্রাবল্য যেটা, সেটার ডিরেকশন কোন দিকে? চৌম্বক প্রাবল্যের ডিরেকশন হচ্ছে এই দিকে। কোন দিকে? এই দিকে, তাই না? কারণ চৌম্বক প্রাবল্য এবং চৌম্বক ক্ষেত্র তো একই দিকেই হবে। আমরা জানি না বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ ভেক্টর। ইকুয়াল দিয়ে লিখতেছো মানে কি? বি ভেক্টর আর এইচ ভেক্টর সেম ডিরেকশনে। তার মানে আমার এক্সটার্নাল ফিল্ড যদি এই দিকে হয়, ফিল্ডের ইন্টেন্সিটিটাও এই দিকেই হবে। ওকে, বাট আমার ভিতরে যে ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট, সেটার ডিরেকশন কোন দিকে? সেটার ডিরেকশন তো উল্টা দিকে। তার মানে আমার যে আই ভেক্টর, চুম্বকায়ন তীব্রতা, চুম্বকায়ন তীব্রতা কি ছিল? ওই যে ইনডিউসড ফিল্ডের ইন্টেন্সিটি, সেটা কোন দিকে? সেটা হচ্ছে উল্টা দিক বরাবর। আই ভেক্টরটা হচ্ছে এবার উল্টা দিকে হবে। কেন উল্টা দিকে হবে ভাই? আই ভেক্টর মানে কি? আই ভেক্টর মানে হচ্ছে একক আয়তনে ম্যাগনেটিক মোমেন্ট, তাই না?
একক আয়তনে ইনডিউস যে ম্যাগনেটিক মোমেন্ট সেটাকে আমরা কি বলতাম, চৌম্বকায়ন তীব্রতা। এইবার ম্যাগনেটিক মোমেন্ট কি ফিল্ডের দিকে ইনডিউসড হয়েছে? না, ফিল্ডের বিপরীত দিকে ইনডিউসড হয়েছে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট যদি এই দিক বরাবর কাজ করে, আই ভেক্টর বা চৌম্বকায়ন তীব্রতা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি সেটাও কোন দিক কাজ করবে? সেটাও কাজ করবে এই দিক বরাবর। বুঝছেন? একদম সহজ। তার মানে এই কেসটাতে আই ভেক্টর এবং এইচ ভেক্টরের ডিরেকশন উল্টা। ডিরেকশন কি? ডিরেকশন উল্টা। মানে ম্যাগনেটাইজড যে হবে সে ফিল্ডের দিকে ম্যাগনেটাইজড হবে না, ফিল্ডের বিপরীত দিকে বা উল্টা দিকে ম্যাগনেটাইজড হবে। তাহলে আমরা বলতে পারি এখানে ম্যাগনেটাইজেশন তো হবে, বাট কোন দিকে? ফিল্ডের বিপরীত দিকে। তাহলে লেখেন ফিল্ডের বিপরীত দিকে ম্যাগনেটাইজড হবে। কোন দিকে? ফিল্ডের বিপরীত দিকে। ওকে, ম্যাগনেটাইজড হবে। ওকে, একদম সহজ। তাহলে ম্যাগনেটাইজেশন হবে কোন দিকে? ফিল্ডের অপোজিট ডিরেকশনে বা ফিল্ডের বিপরীত দিকে। আচ্ছা, তাহলে আই আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা কি ছিল যদি আপনাদের মনে পড়ে? আই ইজ ইকুয়ালস টু জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। মনে পড়ে? এই ছিল আই আর এইচ এর মধ্যে সম্পর্ক। তাহলে এই দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে হয়, তার মানে একটাকে যদি আমি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি আর একটাকে রিপ্রেজেন্ট করা লাগবে মাইনাস দিয়ে। তাহলে আমি ধরলাম আমার এইচটা প্লাস, আমি ডান পাশটাকে প্লাস ধরলাম, এইচটা আমার পজিটিভ। এইচ যদি আমার পজিটিভ হয় তাহলে আই কি হবে? আই অবশ্যই হবে নেগেটিভ, কারণ আই হচ্ছে বিপরীত দিক কাজ করতেছে। ওকে, আচ্ছা, এইচ পজিটিভ আই নেগেটিভ কখন হওয়া সম্ভব? যখন এই জিটার মানটা নেগেটিভ হবে। বুঝতে পেরেছেন? তার মানে ডায়াম্যাগনেটের জন্য যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা জিটা, এইটা হবে নেগেটিভ। ওকে, তার মানে এই টাইপের মেটেরিয়ালের জন্য জিটা কি হবে? জিটা হবে নেগেটিভ এবং খুবই ক্ষুদ্র। খুবই ক্ষুদ্র। কেন খুবই ক্ষুদ্র? আমরা তো প্রথমেই বলছিলাম এখানে যে ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্টটা সেটার মান খুবই ছোট। এর জন্যই তো আমরা এতদিন ধরে অ্যাভয়েড করে আসতেছিলাম। এটার মান কি খুব ছোট হবে না? খুবই ছোট হবে। তার মানে এক্সটার্নাল ফিল্ডের তুলনায় এটার মান আসলে অনেক ক্ষুদ্র। অনেক ক্ষুদ্র মানেই হচ্ছে জিটার মানটা আসলে অনেক ছোট। লাইক ধরো এখানে জিটার মানটা কীরকম হয় জানো? এখানে জিটার মানের যে রেঞ্জটা, জিটার মানটা হয় হচ্ছে -10⁻³ থেকে 10⁻⁹ এই রেঞ্জের। অনেক ছোট হয়, ঠিক আছে? সো ডায়াম্যাগনেটের জন্য প্রথম কথা হচ্ছে জিটা হবে নেগেটিভ, এবং জিটা নেগেটিভ হওয়ার পাশাপাশি জিটা হবে হচ্ছে খুবই ক্ষুদ্র। তাহলে ধরো জিটার মানটা হচ্ছে, লেট সাপোজ একটা ছোট্ট ম্যাথ করি আমরা, ধরো জিটার মানটা হচ্ছে 10⁻⁵। কত? 10⁻⁵, -10⁻⁵। এটার জন্য মাইনাস হবে -10⁻⁵, লেট সাপোজ। এবং আমরা বাইরে থেকে যে ফিল্ডটা দিছি সেই ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু ধরো 100 নিউটন বা অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে? তাহলে বলো তো ভিতরে ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? ম্যাগনেটিক মোমেন্ট বাদ দাও, ভিতরে চুম্বকায়ন তীব্রতা কত হবে বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত হবে? ভিতরে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি হবে আই ইজ ইকুয়ালস টু জিটা মাল্টিপ্লাইড বাই এইচ, মানে -10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার। অনেক ছোট না? অনেক অনেক ছোট। মাইনাস কেন আসছে? ডিরেকশন উল্টা, এটা বোঝানোর জন্য। এবং মানটা কি? মানটা খুবই ছোট। এক্সটার্নালের সাথে কম্পেয়ার করো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে 100 অ্যাম্পিয়ার পার মিটার। ভিতরে তৈরি হওয়া ইনডিউসড ফিল্ডের ইন্টেন্সিটি কত? ইন্টেন্সিটি মাত্র 10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার, এবং সেইটাও উল্টা দিকে। সো এখান থেকে আমরা বলতে পারি একটা ডায়াম্যাগনেটের ভিতরে ইনডিউসড ফিল্ড ইন্টেন্সিটি অনেক ছোট, এবং সেটা ইনডিউসড হবে কোন দিকে? বিপরীত দিকে। এটার জিটার মান কি হবে? জিটার মান হবে খুবই ক্ষুদ্র এবং নেগেটিভ। এখানে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, যে কোনোটা থেকে এমসিকিউ আসতে পারে, প্রত্যেকটা তোমার পারা লাগবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? গুড। এবার নেক্সট দেখো, আমরা আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার একটা ফর্মুলা পড়ছিলাম। কি পড়ছিলাম? মিউ আর ইজ ইকুয়ালস টু মিউ ডিভাইডেড বাই মিউ নট, তাই না? যে কোনো একটা মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার যে রেশিও, সেটাকে আমরা বলি ওই মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। এখন যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা মানে হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা মাল্টিপ্লাইড বাই 1 + জিটা ডিভাইডেড বাই মিউ নট। সো এখান থেকে আসে হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা ইজ ইকুয়ালস টু 1 + জিটা। ওকে, তাহলে আমাকে বলেন তো, এই যে আমাদের ডায়াম্যাগনেট, সেই ডায়াম্যাগনেটের জন্য জিটার মানটা কি? জিটার মানটা হচ্ছে নেগেটিভ। জিটার মানটা কি? জিটার মানটা হচ্ছে নেগেটিভ। তো জিটার মান যদি নেগেটিভ হয়, আমার আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মান কত হবে? <1।
এটা আপনার বোঝা লাগবে। প্রথম কথা, জিটার মানটা নেগেটিভ এবং জিটার মান খুবই ক্ষুদ্র, 0.00 সামথিং। তাহলে এটাকে যদি আমি 1 থেকে মাইনাস করি, আমার আপেক্ষিক চৌম্বক প্রবেশতা কি আসবে? 1-এর চেয়ে কম আসবে না? অবশ্যই কম আসবে। সো দেখা যাবে এই কেসে যে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা সেইটা আসবে লেস দ্যান 1। ওকে, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা লেস দ্যান 1 মানে কি? মানে হচ্ছে ডায়াম্যাগনেটের ভিতরে চৌম্বক প্রবেশতার মান শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতার চেয়েও কম। মিউয়ারের মান লেস দ্যান 1 আসতেছে, তার মানে উপরের ভ্যালুটা ছোট, নিচের ভ্যালুটা বড়। সো এখান থেকে আমরা বলতে পারি ডায়াম্যাগনেটের মধ্যে যে চৌম্বক প্রবেশতা সেটা শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতার চেয়েও কম। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা হবে লেস দ্যান 1 এবং ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ভিতরে যে চৌম্বক প্রবেশতা মানে যেটা রিয়েল চৌম্বক প্রবেশতা সেটা হবে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতার চেয়েও ছোট। ওকে, এখন এটার মিনিংটা কি বা এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি এটা বোঝাটাও ইম্পর্টেন্ট। লেটস সাপোজ আপনার কাছে এখানে একটা ডায়াম্যাগনেট আছে। কি আছে? ডায়াম্যাগনেট বা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, এবং এটাকে তুমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলতেছি বারবার, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছো। সো ধরো ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এরকম এরকম, এই বরাবর চুম্বক বলরেখা আসতেছে এরকম। দেখা যাবে কি জানো? দেখা যাবে এই বলরেখাটা ধরো ভিতর দিয়ে গেছে, এইটা গেছে, এইটা গেছে, এগুলো আর যাইতে পারবে না, এগুলা এভাবে চলে যাবে। ঠিক আছে, এগুলা এভাবে চলে যাবে। ওকে, শূন্য মাধ্যমে যেভাবে বলরেখা পাস করতে পারতেছিল ডায়াম্যাগনেটের মধ্যে দিয়ে তার চেয়ে কম পরিমাণ বলরেখা পাস করবে। কেন? কারণ চৌম্বক প্রবেশতার মান কম। চৌম্বক প্রবেশতার মান যত কম সেখানে ম্যাগনেটিক ফিল্ডের মান তত কম। যেমন একটা সেম ম্যাগনেটিক ফিল্ড, সেখানে তুমি একটা ডায়াম্যাগনেট এনে রাখছো, তুমি যদি এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করো, লেটস সাপোজ এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে B1, তুমি যদি ডায়াম্যাগনেটের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করো দেখবা B1 এর মানটা B2 এর চেয়ে বড় আসতেছে। শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের মান হবে ভিতরে চৌম্বক ক্ষেত্রের মানের চেয়ে বেশি, কারণ ডায়াম্যাগনেট চৌম্বক বলরেখাকে বিকর্ষণ করে, আকর্ষণ করে না, দূরে সরায় দেয়। ওর মধ্যে চৌম্বক প্রবেশতা আরো কম, তার মানে ও বলরেখাকে পাস করতেই দিচ্ছে না। শূন্য মাধ্যম যেভাবে দিচ্ছে ও ততটুকুও দিচ্ছে না। ওকে, সো দেখা যাবে আমাদের ডায়াম্যাগনেট কি করে? ডায়াম্যাগনেট হচ্ছে চৌম্বক বলরেখাকে বিকর্ষণ করে। লেখো, ডায়াম্যাগনেট চৌম্বক বলরেখাকে বিকর্ষণ করে। চৌম্বক বলরেখাকে কি করে? বিকর্ষণ করে। ক্লিয়ার গাইস? ডায়াম্যাগনেটের এক্সাম্পল বলো তো। একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে লিকুইড নাইট্রোজেন। কি? লিকুইড নাইট্রোজেন, এটা হচ্ছে একটা ডায়াম্যাগনেট। দেন হিলিয়ামও কি একটা ডায়াম্যাগনেট। এই টাইপের মেটেরিয়ালের মধ্যে আমরা ডায়াম্যাগনেটিজম দেখতে পাই। বইয়ের মধ্যে আরো কয়েকটা এমসিকিউ এর আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো একটু দেখে রাখো। দুই একটা এক্সাম্পল হচ্ছে একটু দেখে রাখো, পরীক্ষা যদি আসে তুলনামূলক আলোচনা তখন যেন ওই বৈশিষ্ট্যগুলো ভালো মতো লিখতে পারো। ক্লিয়ার? ওকে, আরো দুই একটা আছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট লাইন। এখানে গেল হচ্ছে আমাদের 6 নাম্বারটা, এবার আসো 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে তুমি যদি একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালকে একটা অসম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, ধরো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছো, এটা হচ্ছে অসম চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, এরকম কিছু একটা ধরো, এরকম ম্যাগনেটিক ফিল্ডটা ধরো এরকম 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 এরকম, এটা কি একটা অসম চৌম্বক ক্ষেত্র না? দেখেই বোঝা যাচ্ছে এখানে বলরেখার ডেনসিটি বেশি, এখানে বলরেখার ডেনসিটি কম, তার মানে এটা হচ্ছে একটা অসম চৌম্বক ক্ষেত্র। লেখো, কি একটা অসম চৌম্বক ক্ষেত্র। ওকে, সহজ। ঠিক আছে, একটা এতক্ষণ তো একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখতেছিলাম, তাই না? যেখানে যে রাখছিলাম কিসের মধ্যে রাখছিলাম? একটা সুষম চৌম্বক ক্ষেত্র। এবার ধরো একটা অসম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের এই পাশটা হচ্ছে স্ট্রং, যেহেতু এখানে বলরেখার ডেনসিটি বেশি, এই পাশে চৌম্বক ক্ষেত্রের মান বেশি, মানে স্ট্রং ফিল্ড, এবং এই পাশে ফিল্ডটা কি? উইক। যদি তুমি এখানে একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালকে রাখো, লেটস সাপোজ তুমি এখানে রাখছো, তাহলে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটা এইদিকে আসবে। কোন দিকে আসবে? এই দিকে আসবে। চৌম্বক ক্ষেত্রের যে স্ট্রং পার্ট, সেই স্ট্রং পার্ট থেকে উইক পার্টের দিকে সরে আসবে। এটাই হচ্ছে ওর প্রপার্টি। কেন সরে আসবে? প্রথম কথা, এই ডায়াম্যাগনেটকে চৌম্বক ক্ষেত্র কি করে? বিকর্ষণ করে। ও কি চৌম্বক ক্ষেত্রের দিকে বল লাভ করে? না, ও বল লাভ করে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে। তার মানে চৌম্বক ক্ষেত্র সবসময় ওকে বিপরীত দিকে বল লাভ করবে, বল প্রয়োগ করবে। কোন চৌম্বক ক্ষেত্র বেশি বল প্রয়োগ করতে পারবে? যে চৌম্বক ক্ষেত্রের স্ট্রং বেশি বা যে চৌম্বক ক্ষেত্র বেশি স্ট্রং সেই তো বেশি বল প্রয়োগ করতে পারবে। ধরো এখানে থাকা চৌম্বক ক্ষেত্র ওকে বিকর্ষণ করতেছে, এখানে থাকা চৌম্বক ক্ষেত্র ওকে বিকর্ষণ করতেছে। কে বেশি বলে বিকর্ষণ করবে? যে স্ট্রং বেশি সে বেশি বলে বিকর্ষণ করবে। তার মানে ও এই দিক বরাবর বিকর্ষিত হবে বেশি, এবং আলটিমেটলি
ও স্ট্রং সাইড থেকে উইক সাইডে সরে আসবে একটা অসম চৌম্বক ক্ষেত্রের। তার মানে একটা ডায়াম্যাগনেটিক মেটারিয়ালকে, ভেরি ইম্পর্টেন্ট লেখো, ডায়াম্যাগনেটিক মেটারিয়ালকে, ডায়াম্যাগনেটিক মেটারিয়ালকে যদি একটা অসম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, যদি একটা কিসে রাখা হয়, অসম চৌম্বক ক্ষেত্রে, অসম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে কি হবে, অসম চৌম্বক ক্ষেত্রে রাখা হলে আমাদের এই ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটা উইক জোন থেকে বা চৌম্বক স্ট্রং জোন থেকে, চৌম্বক ক্ষেত্রের যে স্ট্রং পার্ট সেই স্ট্রং পার্ট থেকে উইক পার্টের দিকে সরে আসবে। কেন সরে আসবে আই গেস বুঝতে পারছি, কই থেকে কই যাবে, স্ট্রং পার্ট থেকে উইকের দিকে সরে যাবে। কেন? কারণ তো বিকর্ষিত হবে। বিকর্ষণ কে বেশি করবে? স্ট্রং পার্টটা বেশি বিকর্ষণ করবে, উইক পার্টটা কম বিকর্ষণ করবে। সো স্ট্রং পার্টের বিকর্ষণে ও সরে আসবে উইক পার্টের দিকে। ওকে, সো এগুলাই হচ্ছে মোটামুটি ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখা লাগবে, অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। ওকে, সেগুলো যদি বুঝা থাকো, এখন তোমাদের বইয়ের মধ্যে দেখবো অনেকগুলো বৈশিষ্ট্য লেখা আছে, সেগুলো আমি তোমাদের একবার রিডিং করে শোনাইতে চাই। এবার দেখো বইয়ের বৈশিষ্ট্যগুলো বুঝো কিনা, দেখো বইয়ে কয়টা বৈশিষ্ট্য আছে, কি কি লেখা আছে পড়ো, রিডিং করো। প্রথমে বলছে ডায়াচৌম্বক পদার্থগুলা কোনো অসম চৌম্বক ক্ষেত্রে অধিক প্রাবল্যের অঞ্চল হতে স্বল্প প্রাবল্যের অঞ্চলে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ এরা চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। পড়ছি না? পড়ছি, ঠিক। কোনো ডায়াচৌম্বক পদার্থকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখলে দেখা যায় যে বলরেখাগুলা পদার্থ হতে দূরে সরে যায়, ফলে উহার মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা অপেক্ষাকৃত কম হয়। পড়ছি না? পড়ছি, ঠিক। 3 নাম্বারটা, কোনো ডায়াচৌম্বক পদার্থের আবেশ বি প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এইচ অপেক্ষা কম হয়। পড়ছি না? এই যে বাইরে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটার তুলনায় ভিতরের ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, ছোট হবে। এটা আমরা পড়েছি, তার মানে ঠিক। ডায়াচৌম্বক পদার্থের প্রবণতার মান খুবই খুবই ক্ষুদ্র, মানে হচ্ছে জিটার মানের কথা বলা হয়েছে, বা চৌম্বক প্রবণতা হবে এখানে। চৌম্বক প্রবণতা মানে হচ্ছে জিটা, সেটার মান কি, খুবই খুবই ক্ষুদ্র। জিটার মান কি হবে, খুবই ক্ষুদ্র হবে। ডায়াচৌম্বক পদার্থের প্রবণতা প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র এবং তাপমাত্রার উপর নির্ভর করে না, মানে এখানে আসলে টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা নাই, এটা মাথায় রাখো খালি, আর কিছু লাগবে না। সেটা কি, টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না, টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না। ওকে, উপর ডিপেন্ডেন্ট নয়। কেন ডিপেন্ডেন্ট নয় একটু চিন্তা করো তো। টেম্পারেচার ডিপেন্ডেন্সি কখন আসতেছিল, যখন অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল পাচ্ছিলাম। আমরা কি ডায়াচৌম্বকে অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল পাইছি? পাই নাই। ডায়াচৌম্বকের ভিতরে যে অ্যাটমগুলো আছে তারা কি ম্যাগনেটিক ডাইপোল? না তো। যদি হইতো তাহলে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা আসতো, যেহেতু না, তার জন্য টেম্পারেচার ডিপেন্ডেন্সি নাই। দেখেন তো বুঝছেন কিনা ডায়াচৌম্বক, যে ডায়াচৌম্বকটা বুঝা থাকেন এখন মোটামুটি যা যা আলোচনা করছি। অলসো যে এই পার্টগুলা স্পেশালি হচ্ছে এই যে মিউ আর, দেন হচ্ছে মিউ, দেন হচ্ছে জিটা, এগুলোর মান যে নেগেটিভ হচ্ছে, দেন আমাদের আপেক্ষিক চৌম্বক প্রবেশতার মান হচ্ছে লেস দেন 1, ওর যে চৌম্বক প্রবেশতা সেটা শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতার চেয়ে কম। এগুলো মাথায় রাখা লাগবে, এগুলো প্রত্যেকটা ইনফরমেশন এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখন বোরিং লাগতেছে, বাট পরীক্ষার আগে কিন্তু এগুলাই আবার মুখস্থ করা লাগবে। এখন ভালো মতো পড়ো, পরে আর মুখস্থ করতে প্যারা খাবে না, বুঝে বুঝে পড়ো। প্রত্যেকটা জিনিস তো বোঝা যাচ্ছে, প্রত্যেকটা জিনিসই তো এখান থেকে প্রমাণ করা যাচ্ছে, তাই না? সো খুব বেশি কঠিন কিছু না, একবার বুঝে পড়লে পরীক্ষার আগেও মনে থাকবে। আদারওয়াইজ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এই ম্যাগনেট মানে এইচএসসি স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট তো এখনও, বাট যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এগুলো মনে রাখতে খুব প্যারা খেয়ে যেতাম, কারণ বুঝা পড়ছিলাম না। টু বি ভেরি অনেস্ট, কলেজ লাইফে এগুলো এত বেশি ভালো মতো বুঝা পড়ি নাই। অ্যাডমিশনে যাই কিছুটা বুঝছিলাম, বাট কলেজ লাইফে এত ভালো মতো বুঝি নেই। সো তুমি যদি একটাবার বুঝে বুঝে পড়ো এগুলো আসলে মনে থাকবে। ওকে, দেখেন বুঝছেন কিনা? বুঝলে আমরা সামনে আগাবো। ও মাই গড গাইস, নেটের কি অবস্থা ভাই? দেখতে দেখতে ইয়ার চেঞ্জ এক্সাম হয়ে গেল, ভাবলাম আজকে চিল করবো পড়বো না, বাট আপনার জন্য আসতেই হলো। কি একটা লয়াল স্টুডেন্ট যে আমি পাইছি, ও প্রত্যেকটা ক্লাসে এসে আমার জন্য একটা করে কমেন্ট করে, ভাই কি ভালো একটা ছেলে, থ্যাংক ইউ ইশাম, থ্যাংক ইউ। দেখো সব কিছু ঠিকঠাক আছে, ক্লিয়ার এই পর্যন্ত বুঝতে পারছি। দেখো ডায়াচৌম্বক নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে আমাকে এখনই বলো, এখনই বুঝাই দিই। কারণ এখন যে কনসেপ্টগুলো শিখলাম সেম কনসেপ্টগুলো আমরা প্যারাচৌম্বকে অ্যাপ্লাই করব, ফেরোচৌম্বকেও অলমোস্ট সিমিলার কনসেপ্ট। ওখানে গিয়ে আমাদের একটু ডোমেইন তত্ত্ব নিয়ে হালকা একটু পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? বাকি সব কিছু মোটামুটি সেম। সো একই কনসেপ্ট কিন্তু আমরা সামনে আরও 2টা ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লাই করব। সো এখন না বুঝলে কিন্তু পরে বোঝাটাও প্যারা হবে। সো আমাকে একটু কনফার্ম করা লাগবে বুঝছেন কিনা, বুঝলে হচ্ছে আমরা সামনে আগে যাব। বৃষ্টির ওয়েদারে ঘুম বাদ দিয়ে ক্লাস নিতেছেন? ক্লাস না নিলে তোমাদের কি হবে বলো তো? তোমরা কখন পড়াশোনা করবা? তোমরা তো পড়ালেখা করতে চাও না, ক্লাস না নিলে তোমরা আরো পড়বা না,
ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে আমার এখানে না এখনো দেখাচ্ছে, মানে ব্লার দেখাচ্ছে। তোমাদের কাছে কি আসলে সব ঠিকঠাক? মানে আমার এখানে 144 পিক্সেলে কেন স্ট্রিম হচ্ছে, আই ডোন্ট নো। আমার ফোনে এখনো ব্লার দেখাচ্ছে ভাই। তোমাদের ফোনে কি আসলে ঠিকঠাক দেখাচ্ছে? আমি আসলে খুবই কনফিউজড। তোমরা কি আসলে পরে ছলনা করবা না তো, ক্লাস শেষে বলবা ভাই পুরাটাই ব্লার ছিল, আবার নেন 2 ঘন্টার ক্লাস, তখন কিন্তু এই ছলনার শিকার আমি হব না, ঠিক আছে? ওকে গাইস, তাহলে আই গেস মোটামুটি আমরা ডায়াম্যাগনেটটা বুঝে গেছি। এবার হচ্ছে আমরা চলে যাব প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে বা প্যারাম্যাগনেটিজমে। আচ্ছা, প্যারাম্যাগনেটিজমটা হচ্ছে মোটামুটি আমাদের পরিচিত, যেমনটা আমরা আগের দিন পড়ছিলাম। দেখেন, প্যারাম্যাগনেটিজম পড়তে কোনো প্যারাই হবে না। প্রথম কথা, এখানে প্রত্যেকটা অ্যাটমের, লেখো, প্রত্যেকটা অ্যাটমের কি থাকবে? ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, ঠিক আছে? ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ওকে, তার মানে প্যারাম্যাগনেটিজম কারা শো করবে? যেই অ্যাটমগুলোর কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবং অ্যাটমের যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সে তো একটা ম্যাগনেটিক ডাইপোল হিসাবে বিহেভ করবেই, এবং তার তো একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবেই। তার মানে এখানে অ্যাটম কি হিসাবে বিহেভ করবে? অ্যাটম ম্যাগনেটিক ডাইপোল হিসাবে বিহেভ করবে। লেখো, ম্যাগনেটিক ডাইপোল হিসেবে বিহেভ করবে। ওকে, বা অ্যাটম ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে, যেটাই তুমি বলো না কেন। ওকে, তাহলে ভাই আমি যদি ছবি আঁকি, এই হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। এখানে ভিতরে অ্যাটমগুলা থেকে আমি অ্যারো দিব নাকি দিব না? ভাই একটু আগে তো দেই নেই ডায়াচুম্বকের জন্য। ডায়াচুম্বকে কেন দিবা? ডায়াচুম্বকের অ্যাটমগুলা কি ম্যাগনেটিক ডাইপোল ছিল? ছিল না। বাট এখানকার অ্যাটমগুলা কি ম্যাগনেটিক ডাইপোল? ইয়েস, তার মানে এখানে দেওয়া লাগবে। তার মানে এখানে আমার অ্যাটমগুলো হবে এরকম, 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 এই, 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 এই পাশে এই, এরকম, 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 এই, এই, ঠিক আছে? সো প্রত্যেকটা অ্যাটম এখানে এক একটা কি, এক একটা ম্যাগনেটিক ডাইপোল। আচ্ছা, এই পুরো সাবস্টেন্সটার কোনো নেট ম্যাগনেটিক মোমেন্ট আছে? যেমন এখানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট, এটা আর একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট। এখানে লাখ লাখ কোটি কোটি অ্যাটম আছে, সবার মিলিত ম্যাগনেটিক মোমেন্ট কত? দেখেন যে পদার্থটা আছে, সেই পদার্থের ম্যাগনেটিক মোমেন্ট কত? শূন্য। এখানে পুরো মেটেরিয়ালটার নিট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে শূন্য। লেখো, ইনিশিয়ালি, ইনিশিয়ালি আমাদের যে মেটেরিয়াল আছে, ইনিশিয়ালি মেটেরিয়ালটার, লেখেন, মেটারিয়ালটার নিট ম্যাগনেটিক মোমেন্ট কত? নিট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে শূন্য। ওকে, শুরুতে কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আমরা পাবো কখন? যখন এখানে আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করব। তাহলে ধরেন আমরা এখানে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলাম। যদি আমরা এখানে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি, তখনকার সিনারিও কীরকম হবে? ধরো এইবার আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি। এখানে কি করছিলাম? করি নাই। যখন এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করব, এক্সটার্নাল ফিল্ড এই মোমেন্টগুলোর মধ্যে বা এই ডাইপোলগুলোর মধ্যে টর্ক তৈরি করবে। টর্ক তৈরি করে চেষ্টা করবে ওদেরকে ফিল্ডের দিকে অ্যালাইন করার। সবাইকে অ্যালাইন করতে পারবে? সবাইকে অ্যালাইন করতে পারবে না। প্যারাচুম্বকের সবাই অ্যালাইন হবে না। দেখা যাবে অল্প কিছু ডাইপোল কি হয়েছে, অ্যালাইন হয়েছে। তার মানে ছবিটা কীরকম হবে? ছবিটা হবে আলটিমেটলি এরকম। ধরো এই, ধরো এগুলো অ্যালাইন হয়েছে, ঠিক আছে? এগুলা হচ্ছে অ্যালাইন হয়েছে, বাকি আর কোনোটা অ্যালাইন হয়নি, বাকিগুলো এরকম আছে, ঠিক আছে? ধরো এই বরাবর একটা অ্যালাইন হয়েছে, বাট বাকিগুলোর অবস্থা পুরাই চেরাবেড়া, ঠিক আছে? এই, এই, এরকম, এরকম, ধরো এদিকে, ঠিক আছে? এবার কি আমরা একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট পাবো? পাবো, বাট সেটার মান কি অনেক বেশি হবে? অনেক বেশি হবে না। অনেক বেশি হইতো যদি সবগুলা ডাইপোল আমার এই বরাবর অ্যালাইন হয়ে যেত, তখন দেখা যেত ভিতরের যে নিট ম্যাগনেটিক মোমেন্ট সেটার মান অনেক বড়। বাট এই কেসটাতে ম্যাগনেটিক মোমেন্টের মান খুব বেশি হবে না, ওকে, মোটামুটি ছোটই হবে। সো দেখা যাবে ইনডিউসড যে ম্যাগনেটিক মোমেন্টটা বা এম নেটটা, এটার মান খুব বেশি বড় না, তুলনামূলক ছোটই বলা যেতে পারে, ওকে? বাট এখানে ম্যাগনেটিক মোমেন্ট কোন দিকে তৈরি হবে বলেন তো? এখানে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের দিকে। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে লেঞ্জের ল খাটবে না? একটু আগে যেটা বলতেছিলেন, যেই কারণে আমার ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে সেই কারণকেই সে বাধা দিবে। তার মানে ভাইয়া আমার তো বিপরীত দিকেও একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হওয়ার কথা, ট্রু, তৈরি হবে, বাট সেটার মান অনেক কম। তোমার ফিল্ডের দিকে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, ফিল্ডের বিপরীত দিকেও একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে লেন্সের লর জন্য, বাট সেটার মান খুব কম, এবং এটার মান এমনিতেই ছোট, বিপরীত দিকে যেটা তৈরি হবে সেটা আরও ছোট। সো এইটার তুলনায় এটা আসলে নেগলিজিবল। এর জন্য হচ্ছে বিপরীত দিকের ম্যাগনেটিক মোমেন্টটাকে আমরা হিসাবে আনতেছি না। বা তুমি যদি হিসাবে আনো, দেখা যাবে এইটা এবং এইটা নিটটা কাজ করবে এই দিক বরাবর।
ভেক্টর না, একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে, সেটার মান ছোট, আর একটা ভেক্টর কাজ করতেছে এইটার দিকে, এই দিকে, সেটার মান বড়। নিট কোন দিকে হবে? নিট তো এই দিকেই হবে। তার মানে ভিতরে যে ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট বা নিট ম্যাগনেটিক মোমেন্ট, সেটার ডিরেকশন হবে এবার ফিল্ডের দিকে। ওকে, সো আমরা কি পাবো? আমরা ভিতরে ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট পাবো। ভিতরে কি পাবো? ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট। এবং সেটা কোন দিকে পাবো? সেটা এবার পাবো হচ্ছে ফিল্ডের দিকে। কোন দিকে? এক্সটার্নাল ফিল্ডের দিকে। ওকে, ফিল্ডের দিকে। তার মানে ম্যাগনেটাইজেশন তো এবার হইছে। আগের বার ম্যাগনেটাইজেশন ছিল কোন দিকে? ফিল্ডের বিপরীত দিকে। এইবার ম্যাগনেটাইজেশন কোন দিকে হইছে? ফিল্ডের দিকে হইছে। তাহলে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি এবার কোন দিকে কাজ করবে? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি এবার কাজ করবে এই দিক বরাবর। ওকে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি মানে কি? এম নেট ডিভাইডেড বাই ভি। ভিতরে যে নিট ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম, সেটাই তো আমার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। সেটার ডিরেকশন কোন দিকে হবে? নিট ম্যাগনেটিক মোমেন্ট যেদিকে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির ডিরেকশনও হবে সেই দিকেই। তার মানে এইবার আমার এইচ বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি যেদিকে, আমার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিও সেই দিকে। কি বললাম? আমার এক্সটার্নাল ফিল্ডের যে প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য যেটা, সেটা যেই দিক কাজ করতেছে, চৌম্বকায়ন প্রাবল্য বা চৌম্বকায়ন তীব্রতাও সেই দিকেই কাজ করতেছে। ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি এবার সেম দিকে কাজ করবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, ম্যাগনেটাইজড হইছেও সেই দিকে। আগের বার ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ছিল তার বিপরীত দিকে ম্যাগনেটাইজড হয়েছিল, এর জন্য এইচ আর আই পরস্পর বিপরীতে কাজ করতেছিল। বাট এইবার ফিল্ড যেদিকে, ম্যাগনেটাইজড হয়েছেও সেই দিকে। তার মানে এইবার এইচ ভেক্টর এবং আই ভেক্টর সেম ডিরেকশনে কাজ করবে। ওকে, গুড। এইচ এবং আই এর মধ্যে সম্পর্ক যেন কি ছিল? এইচ এবং আই এর মধ্যে সম্পর্ক ভাইয়া আই ইজ ইকুয়ালস টু জিটা ইন্টু এইচ। ঠিক আছে, এবার দুইটা একই দিক কাজ করতেছে। তার মানে এইটা যদি পজিটিভ হয়, এটাও কি? এইটাও পজিটিভ। ওকে, তার মানে এটা কি? এটাও পজিটিভ ভাই, আদারওয়াইজ কেমনে পজিটিভ আসবে? এইটাও পজিটিভ। তার মানে এইবার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা জিটা, এটার মান কি আসবে? এইটার মান আসবে হচ্ছে পজিটিভ। জিটা কি? জিটা এবার পজিটিভ। জিটার মান কি অনেক বেশি হবে? না। ভিতরে কি অনেক বেশি ম্যাগনেটাইজেশন হবে? যদি অনেক বেশি ম্যাগনেটাইজেশন হয় তাহলে সেটা ফেরোচুম্বক, প্যারাচুম্বক না। প্যারাচুম্বকে অনেক কম ম্যাগনেটাইজেশন হয়। সো দেখা যাবে জিটার মান এখনো খুবই ক্ষুদ্র, পজিটিভ, বাট জিটা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। কীরকম ক্ষুদ্র? ওই আগের মতোই 10⁻³ থেকে দেখা যাবে 10⁻⁵ বা 10⁻�6, এই রেঞ্জের মধ্যে হচ্ছে জিটার মানটা ভ্যারি করবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যদি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি দাও 100 অ্যাম্পিয়ার পার মিটার, এবং ধরো তুমি এখানে রাখছো হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, তার জিটার মান, ঠিক আছে, বা চৌম্বক প্রবণতার মান যেটা, সেটা ধরো 10⁻⁻3, তাহলে এখানে ভিতরে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত হবে? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি হবে হচ্ছে জিটা মাল্টিপ্লাইড বাই এইচ, মানে 10⁻⁻1 অ্যাম্পিয়ার পার মিটার। এই মানটা কি খুব বড়? আমার বাইরের ফিল্ড হচ্ছে 100, ভিতরে হচ্ছে কত? ভিতরে হচ্ছে 0.1। এটা কি অনেক বড় নাকি? খুব বেশি বড় তো না, তাই না? খুবই খুবই ছোট। তার মানে ভিতরে যে ম্যাগনেটাইজেশন হবে, এখানে কি অনেক বেশি ম্যাগনেটাইজেশন হবে? না, খুব বেশি ম্যাগনেটাইজেশন কিন্তু হবে না, তুলনামূলক কম ম্যাগনেটাইজেশন হবে। ঠিক এই কারণে জিটার মানটা হচ্ছে অনেক ছোট বাট পজিটিভ। পজিটিভ যেন কেন? কারণ আমরা যেই দিকে ফিল্ডে অ্যাপ্লাই করছি, ম্যাগনেটাইজেশনও সেই দিকেই হয়েছে। ক্লিয়ার একদম? তার মানে আমাদের ডায়াচুম্বকের জন্য জিটা ছিল নেগেটিভ এবং খুবই ক্ষুদ্র, প্যারাচুম্বকের জন্য জিটা ক্ষুদ্র ঠিক আছে, বাট জিটা পজিটিভ। পজিটিভ যেন কেন হইলো? আগের বার বিপরীত দিকে ম্যাগনেটাইজ হয়েছিল, এইবার সেম ডিরেকশনে ম্যাগনেটাইজ হয়েছে। ক্লিয়ার? ওকে, তার মানে এখানে খুব বেশি ম্যাগনেটাইজেশন হবে না, অল্প পরিমাণ ম্যাগনেটাইজেশন হবে। কি হবে? অল্প পরিমাণ ম্যাগনেটাইজেশন হবে, ম্যাগনেটাইজেশন হবে। ওকে ভাই, ম্যাগনেটাইজেশন কি বাড়ানোর কোনো ওয়ে আছে? অবশ্যই ওয়ে আছে। এই ম্যাগনেটাইজেশন কেমনে বাড়ানো যেতে পারে আগেও পড়েছিলাম, বলো। ম্যাগনেটাইজেশন বাড়ানোর দুইটা ওয়ে দেখাইছিলাম। ম্যাগনেটাইজেশন বাড়ানোর দুইটা ওয়ে দেখাইছিলাম। একটা কি ছিল? একটা ছিল হচ্ছে তুমি এক্সটার্নাল ফিল্ডের মান বাড়াও। কি করো? তুমি যে এক্সটার্নাল ফিল্ডটা অ্যাপ্লাই করছো, এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটার মান বাড়াও, বি এর মান বাড়াও।
যদি তুমি বি এর মান বাড়াও তার মানে অবশ্যই তোমার এইচ এর মান বাড়াইতে হবে। এইচ এর মান যখন বাড়বে তখন কি আই এর মান অটোমেটিক বাইরে যাবে না? আই তো জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। এখানে যদি এইচ 100 না হয়ে 1000 হইতো তাহলেই তো আই এর মান 1 হয়ে যাইতো। 1000 না হয়ে যদি 10000 হইতো তাহলে তো আই এর মান 10 হয়ে যাইতো। তার মানে আগের তুলনায় বেশি ম্যাগনেটাইজড হইতো। সো বেশি ম্যাগনেটাইজড করার একটা ওয়ে হচ্ছে তুমি এক্সটার্নাল ফিল্ডের মান বাড়াও, তাহলে ভিতরে ম্যাগনেটাইজেশন হবে বেশি। আর একটা ছিল হচ্ছে টেম্পারেচার কমাও। কি করো? টেম্পারেচার কমাও। কেন? টেম্পারেচার যখন কমাবা তখন র্যান্ডমনেস কমে যাবে এবং এই ডাইপোলগুলোকে অ্যালাইন করা ইজি হবে। যদি বেশি অ্যালাইন হয় তখন নিট ম্যাগনেটিক মোমেন্টের মানটাও কি হবে? বেশি হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের কিছু বৈশিষ্ট্য। এখানেই কি শেষ? এখনো শেষ হয় নাই, অপেক্ষা। আসো নেক্সট। তাহলে আমরা এতটুকু তো বুঝলাম আমাদের যে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল তার জিটার মান হবে পজিটিভ এবং খুবই ক্ষুদ্র। তাহলে বলো তো ওর আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কেমন হবে? কোন পর্যন্ত আসছিলাম গো? 4 না? হ্যাঁ 4 পর্যন্ত আসছিলাম। তাহলে এখানে হচ্ছে 5। বলো আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার ফর্মুলা কি? 1 প্লাস জিটা। ওকে, জিটা এবার পজিটিভ বাট খুবই ক্ষুদ্র, অনেক বেশি কি? অনেক বেশি না, খুবই ক্ষুদ্র, 0.01 0.001 এরকম। তার মানে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মান এইবার গ্রেটার দ্যান 1 হবে। বাট অনেক বড় হবে কি? অনেক বড় হবে না, একের চেয়ে অল্প একটু বড়। ঠিক আছে, একের চেয়ে কিছুটা বড়, একের চেয়ে কিছুটা বড়। ওকে, তাহলে মিউ আর বা আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা যদি গ্রেটার দেন 1 হয়, আমরা জানি আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মানে হচ্ছে মিউ লিখলাম কেন? মিউ আর মানে হচ্ছে ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। মানে আমরা বলতেছি এইটার মান একের চেয়ে একটু বেশি, ধরো 1.01 বা 1.001, তার মানে মিউ এর মান হবে মিউ নটের চেয়ে হালকা একটু বড়। আমরা বলতে পারি কি মিউ এর মান মিউ নটের চেয়ে কিছুটা বড় হবে বা অল্প একটু বড় হবে। ধরো তুমি একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে আসলা, যেমন এক্সাম্পল হইতে পারে হচ্ছে লিকুইড অক্সিজেন, দেন অ্যান্টিমনি হইতে পারে, ম্যাঙ্গানিজ হইতে পারে, এরা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। তুমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, এখানে যদি তুমি একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে আসো, তুমি দেখবা এখানে চৌম্বক প্রবেশ্যতা যা শূন্য মাধ্যমে, এইটার ভিতরে চৌম্বক প্রবেশ্যতার মান তার চেয়ে একটু বেশি, খুব বেশি না, হালকা একটু বেশি। তার মানে কতটুকু বেশি হবে? অল্প একটু বেশি হবে, অল্প একটু বেশি হবে। ওকে, এখন এই যে অল্প একটু বেশি হইল, এটাই কোনো সিগনিফিকেন্স আছে? ইয়েস, এটার একটা সেই সিগনিফিকেন্স আছে। আমরা জানি চৌম্বক প্রবেশ্যতার মান যখন কম হয় তখন চৌম্বক বলরেখা ইজিলি প্রবেশ করতে পারে না, আর চৌম্বক প্রবেশ্যতার মান যখন বেশি হয় তখন চৌম্বক বলরেখা হচ্ছে ইজিলি প্রবেশ করতে পারে। যেমন আমরা দেখছিলাম ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের যে চৌম্বক প্রবেশ্যতা সেটা শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার চেয়েও কম। তো শূন্য মাধ্যমে যেভাবে চৌম্বক বলরেখা প্রবেশ করতে পারতেছিল, ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালে কিন্তু ওইভাবে পারতেছিল না। বাট প্যারাম্যাগনেটিক কি হবে দেখেন, ধরেন আপনার এখানে একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাম্যাগনেট। এটা কি? এটা হচ্ছে প্যারাম্যাগনেট। এবং এটাকে আপনি একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখছেন। কিসে রাখছেন? একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে। লেট সাপোজ এইটা, এখানে এই, ঠিক আছে, এখানে এই, এখানে এই, এবং এখানে হচ্ছে এই। জানো কি হবে? হবে হচ্ছে এই বলরেখাগুলো আরো চেপে আসবে, আরো চেপে আসবে, আরো চেপে আসবে। এটা বেশি হয়ে গেছে, আরো চেপে আসবে। এখানেও সেম, আরো চেপে আসবে, ভিতর দিয়ে চলে আসবে। দেখা যাচ্ছিল এখানে যত বলরেখা ছিল, এখানে একক ক্ষেত্রফলে বা একক আয়তনে বলরেখা হচ্ছে আরো বৃদ্ধি পাবে, আরো কাছাকাছি চলে আসবে বলরেখাগুলা, কারণ এখানে চৌম্বক প্রবেশ্যতার মান এখানকার চেয়ে বেশি। এখানে বলরেখাগুলো যেভাবে পাস করতে পারতেছিল এখান দিয়ে আরো ইজিলি পাস করতে পারবে। সো বাইরে বলরেখার ডেনসিটি যা হবে, প্যারাম্যাগনেটের ভিতরে বলরেখার ডেনসিটি হবে তার চেয়ে তুলনামূলক বেশি। কেন? কারণ এখানে চৌম্বক প্রবেশ্যতার মানটা বেশি। ওকে, কেউ যদি তোমাকে বলে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বলতেছি বারবার, এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করলাম এবং এখানেও ম্যাগনেটিক ফিল্ড বের করলাম, কোনটা বড় আসবে? কি মনে হয়? ডায়াম্যাগনেটের জন্য এটা বড় আসছিল, এখানেও কি তাই হবে? না, এখানে ভিতরে বড় আসবে। দেখা যাবে B2 এর মানটা B1 এর চেয়ে বড়। অনেক বেশি বড়, অনেক বেশি বড় না, অল্প একটু বড়। কি? অল্প একটু বড়। ওকে, হ্যাঁ, কেমনে বুঝলেন আপনি অল্প একটু বড়? আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমার করতেই হবে। তুমি যদি ভালো মতো পড়া থাকো, এতদিন ধরে যা যা পড়াইছি, তুমি এটা নিজেই প্রমাণ করতে পারার কথা ছিল। বাইরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে বলো? বাইরে ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে মিউ নট ইন্টু এইচ। ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? ভিতরে ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে মিউ ইন্টু এইচ। মিউ মানে কি? মিউ মানে হচ্ছে মিউ আর ইন্টু মিউ নট মাল্টিপ্লাইড বাই এইচ। ওকে,
তার মানে যে মিউ নট এইচ ওইটাই তো বি ওয়ান, বাইরে ম্যাগনেটিক ফিল্ড। মিউ আর এর মান কি? মিউ আর এর মান হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান, তার মানে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কি বাইরের চেয়ে বেশি আসবে না? অবশ্যই বেশি আসবে। এখান থেকে লেখা যায় বি টু হবে হচ্ছে মিউ আর মাল্টিপ্লাইড বাই বি ওয়ান। ইনফ্যাক্ট তুমি এভাবেও চিন্তা করতে পারো, এই যে মিউ আর হচ্ছে বি টু ডিভাইডেড বাই বি ওয়ান, বা তুমি লিখতে পারো মিউ আর হচ্ছে বি ডিভাইডেড বাই বি নট। যে কোনো একটা মাধ্যমের ভিতরে চৌম্বক ক্ষেত্র এবং বাইরে চৌম্বক ক্ষেত্র বা শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের যে রেশিও, সেইটাই ওই মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। ধরো একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মধ্যে তুমি একটা মেটারিয়ালকে এনে স্থাপন করছো। তুমি একটা কাজ করবা, মেটারিয়ালের ভিতরে একবার চৌম্বক ক্ষেত্র মাপবা বা চৌম্বক ক্ষেত্রের মানটা মাপবা, আর বাইরে শূন্য মাধ্যমে একবার চৌম্বক ক্ষেত্রের মানটা মাপবা। এই দুইটার যে রেশিও, সেটাই হবে ওই মেটারিয়ালের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। এই মেটারিয়ালের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কি গ্রেটার দ্যান ওয়ান? অবশ্যই, তার মানে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড হবে বাইরের চেয়ে বেশি। যখন লেস দ্যান ওয়ান তখন ভিতরে ম্যাগনেটিক ফিল্ড বাইরের চেয়ে কম। যখন গ্রেটার দ্যান ওয়ান এবং অনেক বড় 100, 200, 300, তখন ভিতরে ম্যাগনেটিক ফিল্ড বাইরের ম্যাগনেটিক ফিল্ডের তুলনায় অনেক বেশি বড়। বুঝছেন? ক্লিয়ার? যেমন ধরেন এখানে আমি বললাম মিউ আর এর মান হচ্ছে 2, হোয়াট ডাজ ইট মিন? বাইরে শূন্য মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডের মান যা, ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের মান তার তুলনায় দ্বিগুণ। আমি তোমার বললাম মিউ আর এর মান 5, এটার মানে কি? বাইরে শূন্য মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড যা, এই মেটারিয়ালের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তার 5 গুণ। বুঝছেন? একদম ইজি কনসেপ্ট। ক্লিয়ার? গুড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা আরো কয়েকটা কনক্লুশন লিখতে পারি। 7 নম্বরটা লেখো, সেটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল চৌম্বক বলরেখাকে কি করে? আকর্ষণ করে। লেখো, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল কি করে? প্যারাম্যাগনেটিক মেটারিয়াল চৌম্বক বলরেখাকে কি করে? আকর্ষণ করে, হালকাভাবে আকর্ষণ করে। চৌম্বক বলরেখাকে হালকাভাবে আকর্ষণ করে। ঠিক আছে, হালকাভাবে আকর্ষণ করে, আকর্ষণ করে। ওকে, একদম সহজ। এবং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এটাকে আকর্ষিত হয় নাকি বিকর্ষিত হয়? আকর্ষিত হয়। লেখেন, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এটা আকর্ষিত হয়, হালকাভাবে আকর্ষিত হয় লিখতে পারো। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা হালকাভাবে আকর্ষিত হয়, ফিল্ড দ্বারা হালকাভাবে আকর্ষিত হয়। ওকে, আকর্ষিত হয়। ওকে, আচ্ছা, এখানেই শেষ না, আরও আছে। 8 পর্যন্ত আমরা আসছি, ঠিক আছে। এখন আসো 9। ভাইয়া 9 কি হবে আবার? ওকে, বুঝাচ্ছি। প্রথম কথা, এই যে আমার ম্যাগনেটিক মেটেরিয়ালটা আছে, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, এটাকে যদি আমি একটা অসম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তাইলে কি হবে? ধরো আমার চৌম্বক ক্ষেত্রটা এরকম, কিরকম? এই যে এরকম, এই 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 অসম চৌম্বক ক্ষেত্র। কেমন? অসম, সুষম না। তার মানে এখানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে স্ট্রং, ওকে, এখানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে উইক। ঠিক আছে, আমি কি করলাম? এখানে একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল রাখলাম। কোথায়? এখানে। বলো কি হবে? সে কি এই দিকে বল লাভ করবে নাকি এই দিকে বল লাভ করবে? বা আমি আর একটু এই দিকে আয়না রাখি, এখান থেকে আঁকলে আসলে দেখা যাবে না। ধরো আমি এখানে আয়না রাখলাম, ওকে, তার কাছে দুইটা অপশনই আছে, সে চাইলে এইদিকেও যেতে পারে ওইদিকেও যেতে পারে। সে যাবে কোন দিকে? সে এইবার যাবে হচ্ছে উইক থেকে স্ট্রং এর দিকে। ও মাই গড, ভাই ডায়াম্যাগনেটের উল্টা নাকি? হ্যাঁ, ডায়াম্যাগনেটের উল্টা। একটা প্যারাম্যাগনেটকে তুমি যদি একটা অসম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, সে সব সময় উইক সাইড থেকে স্ট্রং সাইডের দিকে যাবে। কেন? কারণ প্যারাচৌম্বক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। এখানে এই পাশ থেকেও সে আকর্ষণ ফিল করবে, ওই পাশ থেকেও আকর্ষণ ফিল করবে। কোন পাশ থেকে বেশি আকর্ষণ ফিল করবে? যেই পাশে চৌম্বক ক্ষেত্র স্ট্রং বেশি। কোন পাশে স্ট্রং বেশি? ডান পাশে। তার মানে এই পাশ থেকে আকর্ষণটা হবে বেশি। সো আলটিমেটলি আমাদের প্যারাচৌম্বক যে মেটেরিয়ালটা আছে সে যাবে কোন দিকে? উইক থেকে স্ট্রং এর দিকে। ডায়াচৌম্বক উল্টা দিক গেছিল। কেন উল্টা দিক গেছিল? কারণ ডায়াচৌম্বক বিকর্ষিত হইতো। ঠিক আছে, তো আমাদের ম্যাগনেটিক মেটেরিয়াল কোন দিকে যাবে? এটা যাবে হচ্ছে উইক জোন থেকে, এটা যাবে উইক পার্ট থেকে স্ট্রং পার্টের দিকে। ওকে, উইক পার্ট থেকে মানে ফিল্ডের যে উইক পার্ট সেটা থেকে স্ট্রং পার্টের দিকে। বুঝতে পেরেছেন? একদম সহজ। আই গেস এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা,
এখন ডায়াচুম্বকের জন্য আমাদের কোনো রকম টেম্পারেচার ডিপেন্ডেন্সি ছিল না, বাট এখানে কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে। যেমনটা একটু আগে বলতেছিলাম যে টেম্পারেচার যদি তুমি এখানে পরিবর্তন করো তাহলে কিন্তু ম্যাগনেটিজমের মান এখানে চেঞ্জ হয়ে যাবে বা ইনডিউসড ম্যাগনেটিজমের মান পরিবর্তন হয়ে যাবে। যেমন তুমি যদি টেম্পারেচার কমাও তাহলে ইনডিউসড ম্যাগনেটিজম বাড়বে, আর যদি তুমি টেম্পারেচার বাড়াও সেক্ষেত্রে কিন্তু ইনডিউসড ম্যাগনেটিজম কমবে। ইনফ্যাক্ট এখানে একটা ফর্মুলাও আছে। ওকে, ফর্মুলাটা হচ্ছে এরকম ইনডিউসড ম্যাগনেটিজমের, যে I ইজ ইকুয়ালস টু সি ইন্টু বি নট ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এখানে সিটা হচ্ছে কুরিস কনস্ট্যান্ট, এটা তোমার লাগবে না, জাস্ট ফর্মুলাটা এমনি দেখো, ফর্মুলা মুখস্থ করা লাগবে না। বি নটটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা তুমি দিছো। ধরো তোমার কাছে এরকম একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে বি নট, এবং এখানে তোমার কাছে একটা প্যারাম্যাগনেট আছে। কি আছে? একটা প্যারাম্যাগনেট। তুমি কি করলা, এই এক্সটার্নাল ফিল্ডের মধ্যে এটাকে এভাবে রাখলা, রেখে ওর তাপমাত্রা বাড়ানো শুরু করলা। টেম্পারেচারটা যখন তুমি বাড়াবা কি হবে, ওর যে ইনডিউসড ফিল্ড বা এই যে ম্যাগনেটাইজেশন যে ইন্টেন্সিটি সেটার মান কমতে থাকবে। আর যদি তুমি টেম্পারেচারটা কমাও, টেম্পারেচার কমাইলে কি হবে, এই ইনডিউসড ফিল্ডের মানটা বাড়তে থাকবে। বুঝতে পেরেছেন? তার মানে এখানকার যে চুম্বকায়ন সেটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। কি? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? একদম সহজ, ভুল হবে হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, এর এক্সাম্পল কি হইতে পারে? অনেক কিছু এক্সাম্পল হইতে পারে, যেমন একটা খুব ফেমাস এক্সাম্পল হচ্ছে লিকুইড অক্সিজেন। লিকুইড অক্সিজেন কিন্তু একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। দেন তোমার ওই যে ম্যাঙ্গানিন আছে যেটা বলতেছিলাম, দেন হচ্ছে তোমার অ্যান্টিমনি আছে, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। সো 2-3টা করে এক্সাম্পল হচ্ছে দেখে রাখবা প্রত্যেকটার জন্য, কারণ ওই যে তুলনামূলক আলোচনা কিন্তু আসতে পারে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নে, যদি আসে তোমার কিন্তু পারা লাগবে। ওকে গাইস, তাহলে পারবো। এই মোটামুটি হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে আলোচনা। এখন আমরা একটু দেখবো আমাদের বইয়ের মধ্যে কি কি লেখা আছে। তুমি যখন বইটা খুলবা দেখবা বইয়ের মধ্যে অনেক বৈশিষ্ট্য হচ্ছে একসাথে লেখা আছে। সো ওগুলো আমি হচ্ছে তুইলাই নিয়ে আসছি, দেখো এর বাইরে আশা করি কিছু নাই, একবার দেখি আমরা। তাও দেখেন বৈশিষ্ট্যগুলা, প্যারাচৌম্বক পদার্থগুলা একটা অসমচৌম্বক ক্ষেত্রের দুর্বলতর অঞ্চল থেকে অধিকতর শক্তিশালী অঞ্চলের দিকে যেতে চেষ্টা করে, অর্থাৎ এরা চৌম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়, যেটা ডায়াচৌম্বক পদার্থের উল্টা। কেন উল্টা এখন বুঝে গেছি? গুড, এটা ডান। সেকেন্ডটা, কোনো প্যারাচুম্বক পদার্থকে একটা চুম্বক ক্ষেত্রে রাখলে বলরেখাগুলা বেঁকে উহার মধ্যে দিয়ে স্বল্প প্রবণতা ভাবে বা কি বলে যাওয়ার জন্য স্বল্প প্রবণতা প্রদর্শন করে। দেখছি না আমরা? এই যে এইটাই তো, যখন তুমি রাখবা তখন বলরেখাগুলা কিছুটা বাঁকায়া ওর ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে আমাদের প্যারাচম্বকের বৈশিষ্ট্য। তার মানে সে বলরেখাকে আকর্ষণ করে। ডায়াচম্বক কি করতেছিল? দূরে সরাই দিয়েছিল, বিকর্ষণ করতেছিল। ও কি করবে? ও হচ্ছে আকর্ষণ করবে। প্যারাচম্বক পদার্থের আবেশ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য অপেক্ষা সামান্য বেশি, মানে ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হবে বাইরের তুলনায় কিছুটা বেশি, কারণ মিউয়ারের মান একের চেয়ে হালকা বড়। ওকে, প্যারাচৌম্বক পদার্থের চৌম্বক প্রবেশ্যতার মান, পদার্থের প্রবেশ্যতার মান একের চেয়ে হালকা বড়। পড়ছি না মিউয়ারের মান কি বলো তো? আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা একের চেয়ে অল্প কিছুটা বড়। দেন প্যারাচৌম্বক পদার্থের প্রবণতা, প্রবণতা বলতে এখানে জিটা, এখানে কে লিখছে কেন আই ডোন্ট নো, তোমাদের বইও কেই লেখা ছিল, বাট এটা জিটা হবে আর কি। জিটার মান ক্ষেত্রের প্রাবল্যের উপর নির্ভর করে না, করে না অবশ্যই। প্যারাচৌম্বক পদার্থের আচরণ তাপমাত্রার উপর নির্ভর করে, এই যে এটাই বলতেছিলাম, টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে। তুমি যে টেম্পারেচার চেঞ্জ করো, প্যারাচুম্বকের কিন্তু চৌম্বকত্ব চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার বাড়াইলে হচ্ছে কমবে, আর কমাইলে হচ্ছে বাড়বে। আচ্ছা, আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমি আরও দুই একটা বলে দিই। ধরো ম্যাক্সিমাম প্যারাচুম্বকের জন্য যেটা দেখা যাবে, ওকে, ধরো তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটাকে রাখছো। ওকে, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছো, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। যখন তুমি ওকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবা তখন দেখা যাবে এই বরাবর একটা ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। তার মানে ও নিজেও তখন ছোট মোটো একটা চৌম্বকের মতো বিহেভ করবে, খুব বেশি শক্তিশালী না, খুবই উইক একটা চৌম্বক। মানে ওর মধ্যে ম্যাগনেটিজমের প্রপার্টি চলে আসবে, বা ওর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি চলে আসবে, ঠিক আছে, বা ম্যাগনেটিক বিহেভিয়ার চলে আসবে, ঠিক আছে, ম্যাগনেটিক বিহেভিয়ার চলে আসবে, চলে আসবে। ওকে, বাট তুমি যেই মুহূর্তে এই এক্সটার্নাল ফিল্ডটাকে সরাই নিবা তখনই ওর ম্যাগনেটিক বিহেভিয়ার চলে যাবে। ওর মধ্যে ম্যাগনেটিক বিহেভিয়ার কেন আসছিল? এক্সটার্নাল ফিল্ড আনার জন্য। যখন এক্সটার্নাল ফিল্ড সরাই নিব, ওই ম্যাগনেটিক বিহেভিয়ার কেউ ধরে রাখতে পারবে?
প্যারাচুম্বক পারবে না, এটা পারে হচ্ছে ফেরোচুম্বক। ফেরোচুম্বকের সবাই পারে না, কেউ কেউ পারে। ঠিক আছে, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওর মধ্যে ম্যাগনেটিক বিহেভিয়ার আসতেছে, আমি ম্যাগনেটিক ফিল্ড সরাই নিলাম, তাও ম্যাগনেটিক প্রপার্টি ধরে রাখতেছে বা ম্যাগনেটিক বিহেভিয়ার ধরে রাখতেছে। এটা ফেরোচুম্বকের মধ্যে কেউ কেউ পারে, বাট প্যারাচুম্বকের কেউই পারে না। সো আমরা এখান থেকে যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে বা এক্সটার্নাল ফিল্ডটাকে সরাই নিই, লেখো এক্সটার্নাল ফিল্ড সরিয়ে নিলে, এক্সটার্নাল ফিল্ড সরিয়ে নিলে কি হবে, সরিয়ে নিলে ওর যে ম্যাগনেটিক বিহেভিয়ারগুলো আছে এর ম্যাগনেটিক বিহেভিয়ারগুলো চলে যাবে। ঠিক আছে, ম্যাগনেটিক বিহেভিয়ার চলে যাবে, থাকবে না আর। যতক্ষণ পর্যন্ত ফিল্ড আছে ততক্ষণ পর্যন্তই ওর ম্যাগনেটিক বিহেভিয়ার আছে। ডাইপোলগুলো একই দিকে অ্যালাইন্ড হয়ে আছে বেশ কয়েকটা, যখন এগুলো সরাই নিব ডাইপোলগুলো আবার আগের মতো র্যান্ডমলি সরাই যাবে, তার মানে ওর মধ্যে নিট ম্যাগনেটিক মোমেন্ট আবার হয়ে যাবে শূন্য, ওর মধ্যে আমরা কোনো ম্যাগনেটিক বিহেভিয়ার পাবো না। তার মানে একটা প্যারাচুম্বক তখনই ম্যাগনেটিক বিহেভিয়ার শো করে যখন সে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে। ম্যাগনেটিক ফিল্ড থেকে সরাই নিলে সে কি আর ম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে? করবে না। মনে থাকে যেন এটা হচ্ছে কত নাম্বার, এটা হচ্ছে 11 নাম্বার। ওকে, সো আমি এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আলোচনা করছি, এগুলো যদি পারো তাহলে আসলে বইটা নিয়ে আর চিন্তা করা লাগবে না, বইয়েরগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে। ওকে, দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হইলে আমাকে হচ্ছে একটু 5 মিনিট সময় দিবেন, আমি জাস্ট একটু গরম পানি খেয়ে আসবো, আমার হচ্ছে খুবই ঠান্ডা লেগে গেছে। সো আমি একটু গরম পানি খেয়ে জাস্ট গলাটা একটু ঠিক করে আসবো, 5 মিনিট সময় দেওয়া লাগবে। আপনারা হচ্ছে এই পার্টটা আরেকটা বার একটু রিভাইজ দিবেন, ডায়াচুম্বক আর হচ্ছে প্যারাচুম্বক। আমি যা যা বৈশিষ্ট্য লিখছি আপনার বইয়ে সবগুলা লেখাও নাই, বাট এগুলো আপনার লাগবে, প্রত্যেকটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। কোনো না কোনো জায়গায় এমসিকিউতে বলেন, রিটেনে বলেন, আপনার আসলে লেগেই যাবে। এবং এগুলো যদি বুঝে বুঝে না পড়েন তাহলে কিন্তু বেশি দিন মনে রাখতে পারবেন না, কারণ এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। কয়টা মুখস্থ করবেন আপনি? মুখস্থ তো এরকম একটা চ্যাপ্টার না, খালি অনেকগুলা চ্যাপ্টার আছে। সাবজেক্টও তো শুধুমাত্র একটা না, অনেকগুলা সাবজেক্ট আছে। সব কিছু যদি মুখস্থ করতে যাও এগুলো কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, সো একটু বুঝে বুঝে পড়া লাগবে। তাহলে একটা বার হচ্ছে আপনারা রিভাইজ দেন। এখন কয়টা বাজে? 11টা 25 বাজে। আমরা হচ্ছে 11টা 30-এ আবার শুরু করব। আমাদের আর 30 মিনিটসের মতো লাগবে, তাহলেই হচ্ছে আমাদের ফেরোচৌম্বকের পার্টটাও শেষ হয়ে যাবে। কারণ এই পার্টগুলো আমরা ভালো মতো বুঝছি, তাহলে ফেরোচৌম্বক বুঝতে আসলে আমরা খুব বেশি প্যারা খাবো না, খুব ইজিলি শেষ হয়ে যাবে। ওকে, তাহলে একটা বার এগুলো একটু রিভাইজ দেন, আমি জাস্ট একটু গরম পানি খেয়ে আসতেছি। এই যে এখন কে যেন বলছে ক্লাস আটকায় আটকায় আসে, আমি তো এটা কখন থেকেই জিজ্ঞাসা করতেছি যে নেটওয়ার্কে কোনো ইস্যু আছে নাকি গাইস। তোমরা আমারে কেউ কিছু বলো না, নেটওয়ার্কে কোনো ইস্যু আছে নাকি, এটা তোমরা এখন বলতেছো। এই নেটওয়ার্কে কোনো ইস্যু আছে? দাঁড়াও আরেকবার দেখি, ক্লাস কি আটকে আটকে আসতেছে? হ্যালো 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 হ্যালো, এটা ঠিক আছে? এটা এটা কখন থেকে ক্লাস আটকে আটকে আসছে? তারাও তো একটু পিছাই দেখি। শুরুতে হচ্ছে কোনো সমস্যা ছিল না, হ্যাঁ শুরুতে ঠিকঠাক ছিল, এখন কি একটু নেটওয়ার্ক প্যারা দিচ্ছে আবার? সবই তো ঠিকঠাক ছিল, কখন থেকে ঝামেলা হইছে? প্যারাম্যাগনেটিজমও ঠিকঠাক আছে মোটামুটি, এখানেও মোটামুটি ঠিকঠাক আছে। এটা হইলে নেটওয়ার্কের জন্য ভাই, এখানে মনে করো আজকে আমার কিছুই করার নেই, আজকে বৃষ্টির ওয়েদারে নেটওয়ার্কের অবস্থা একদমই খারাপ। কখন থেকে এই কাহিনী বলো তো একটু? আমি একটা কাজ করি, এখানে একটু রিফ্রেশ দিই। ঠিক আছে, তারা একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে হচ্ছে আর একবার একটু দেখি কখন থেকে এরকম হয়েছে যে একটু আটকে আটকে আসছে, বলো তো আমাকে কখন থেকে? এটার সলিউশন কি? আমি কি একবার চেঞ্জ করব? দাঁড়াও, ক্লাস আটকে আটকায় কেন আসবে, কি একটা জ্বালা। আচ্ছা আমি হচ্ছে দাঁড়াও পানি খাই আছি, খাই এসে হচ্ছে না সলিউশনটা দেখতেছি। ঠিক আছে, যদি দেখি একদমই আটকে আটকায় যাচ্ছে, দরকার হলে আর একবার লাইভ শুরু করে ওই 30 মিনিট পর আবো, ওয়েবসাইট আপলোড দেওয়ার সময় একসাথে জোড়া লাগায় দেন আপলোড দিব। ঠিক আছে, আসতেছি।
এটাতে কি ডিরেক্ট শিফট করব? ডিরেক্ট শিফটিং এ তো আবার একটা ল্যাগিং চলে আসবে। না কিছু হবে না, ওটা কারেক্ট হয়ে যাবে। সামনে আসুক দেখো তো, আমি দেখতেছি তো। আমার কিন্তু আছে, বাট আবার হচ্ছে আটকাই গেছে। আছে না আটকাই গেছে, আমি তো এটাই বুঝতেছি না। গাইস, তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ? আজকে এই ইন্টারনেট অনেক জ্বালাচ্ছে বৃষ্টির জন্য। ওয়াইফাই ডেটা কোনো কিছুই কাজ করতেছে না। লাস্টের পার্টে মনে হয় একটু হালকা ইয়াও চলে আসছিল, ভেজে ভেজে আসছিল। ঠিক হয়ে যাবে সবই। ঠিক আছে না? বদলা আমার হাত কই গেল? তোমার হাতের ওই পার্টটা কেটে গেছে। দাঁড়াও, ভিডিও কি ঠিক আছে নাকি এটাকে দেখো। হ্যাঁ সাউন্ড কই? এক কই? হ্যালো হ্যালো। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে এখন ঠিক আছে। ওকে গাইস, দ্য প্রবলেম ইজ ফিক্সড। ইন্টারনেট একটু প্যারা দিচ্ছিল, বাট আমরা ইন্টারনেটকে খেলে দিয়েছি, সরি, মানে আমরা ইন্টারনেট ঠিক করে ফেলেছি। ওকে, তো চলেন আমরা হচ্ছে ক্লাসের লাস্ট পার্টে চলে যাই। আমাদের এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে প্যারাম্যাগনেট, আমাদের ডায়াম্যাগনেট এবং প্যারাম্যাগনেট কমপ্লিট। এখন আমরা পড়বো হচ্ছে ফেরোম্যাগনেট। কি ভাইয়া? ফেরোম্যাগনেট। আচ্ছা, একটু বোঝা লাগবে। ফেরোম্যাগনেটের মধ্যে প্রথম কথা লেখো, এখানে প্রতিটা অ্যাটমের, লেখো প্যারার মতোই, প্যারাতে যেরকম ছিল এখানে মোটামুটি সিমিলার বিহেভিয়ার, যে আমাদের প্রতিটা অ্যাটমের এক একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। প্রতিটা অ্যাটমের কি থাকবে? প্রতিটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ওকে, তার মানে এখানেও প্রতিটা ম্যাগনেট কি হিসাবে বিহেভ করবে? প্রতিটা ম্যাগনেট এখানে লেখো লেখো লেখো, প্রতিটা ম্যাগনেট বলতেছি, প্রতিটা অ্যাটম এখানে এক একটা ম্যাগনেটিক ডাইপোল হিসাবে বিহেভ করবে। ঠিক আছে, প্রতিটা অ্যাটম এক একটা ম্যাগনেটিক ডাইপোল হিসাবে বিহেভ করবে। ম্যাগনেটিক ডাইপোল হিসাবে বিহেভ করবে। ঠিক আছে, ডাইপোল হিসেবে বিহেভ করবে। বুঝতে পেরেছেন? একদম সহজ। তাহলে এতটুকু তো আমরা বুঝলাম, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে মেটারিয়ালের মধ্যে। যেমন আমরা আগের বার কি দেখছিলাম, ধর এরকম একটা মেটারিয়াল আছে এই প্যারার জন্য যেটা আমরা দেখছিলাম, এবং এই মেটারিয়ালের মধ্যে ডাইপোল মোমেন্টগুলো এভাবে র্যান্ডমলি ছড়ানো থাকে, এক একটা অ্যাটম এক একটা ডাইপোলের মতো বিহেভ করে এবং এভাবে হচ্ছে র্যান্ডমলি ছড়ানো থাকে, তাই না? এই জিনিস আমরা পড়ছি। বাট এখানে এটা হবে না। এখানে প্রত্যেকটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট তো আছে এবং প্রত্যেকে এক একটা ম্যাগনেটিক ডাইপোলের মতোই বিহেভ করতেছে, বাট দেখা যাবে এখানে তৈরি হবে ম্যাগনেটিক ডোমেইন। কি? ম্যাগনেটিক ডোমেইন। ম্যাগনেটিক ডোমেইন জিনিসটা কি? দেখো, এখানে যে পুরো মেটারিয়ালটা কয়েকটা সেগমেন্টে ভাগ হবে এবং প্রত্যেকটা সেগমেন্টকে আমরা বলবো এক একটা ডোমেইন। আচ্ছা, ডোমেইন জিনিসটাকে আসতেছি আস্তে আস্তে। প্রথমে ভাগ করো, ধরো এভাবে, 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 দেন হচ্ছে এভাবে, দেন ধরো এইভাবে, ওকে, দেন হচ্ছে এইভাবে, দেন এইভাবে, দেন ধরো এইভাবে, দেন হচ্ছে এইভাবে, এই, দেন ধরো এই, এই, ধরো এই। প্রত্যেকটা পার্ট, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্টগুলো, এগুলা এক একটা হচ্ছে ম্যাগনেটিক ডোমেইন। এবং ম্যাগনেটিক ডোমেইনের প্রপার্টিটা কীরকম? এই ম্যাগনেটিক ডোমেইনের ভিতরে যে অ্যাটমগুলো থাকবে সবার ম্যাগনেটিক ডাইপোল সেম ডিরেকশনে। ওকে, মানে এই ডোমেইনটুকুর মধ্যে বা এই পার্টটুকুর মধ্যে, এটাকে একটা পার্ট চিন্তা করো, মেটারিয়ালের একটা পার্ট, এই পার্টের মধ্যে যে অ্যাটমগুলো আছে সবার ডাইপোল মোমেন্ট সেম ডিরেকশনে। ঠিক আছে, সবার ডাইপোল মোমেন্ট কি? সেম ডিরেকশনে। ধরো এখানে যারা আছে সবার ডাইপোল মোমেন্ট এইদিকে, এখানে যারা আছে সবার ডাইপোল মোমেন্ট এইদিকে। ঠিক আছে, এখানে যারা আছে সবার ডাইপোল মোমেন্ট সেম ডিরেকশন, মানে একটা নির্দিষ্ট ডোমেইনের মধ্যে সবগুলা অ্যাটমের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে? সেম দিকে হবে। সো ধরো এখানে যারা আছে সবার ম্যাগনেটিক মোমেন্ট এই দিকে, আবার ধরো এখানেও যারা আছে সবার ম্যাগনেটিক মোমেন্ট এই দিকে, ধরো এখানেও যারা আছে সবার ম্যাগনেটিক মোমেন্ট এই দিকে, আবার ধরো এখানে যারা আছে সবার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এই দিকে। ওকে, এইদিকে, এইদিকে। এখানে যারা আছে সবার ম্যাগনেটিক মোমেন্ট ধরো এইদিকে, আবার এখানে যারা আছে সবার ম্যাগনেটিক মোমেন্ট এইদিকে। ওকে, এখানে যারা আছে সবারটা ধরো এইদিকে, এখানেও যারা আছে সবারটা ধরো এইদিকে, এখানে যারা আছে সবারটা ধরো এরকম একটা দিকে, এবং এখানে যারা আছে সবারটা ধরো এইদিকে, এখানে যারা আছে তাদের সবারটা ধরো এরকম একটা ডিরেকশনে। ওকে, এই এক একটা পার্টকে আমরা কি বলতেছি? এক একটা পার্ট হচ্ছে এক একটা ম্যাগনেটিক ডোমেইন। ওকে, এগুলা হচ্ছে ম্যাগনেটিক ডোমেইন। ম্যাগনেটিক ডোমেইনের ভিতরে কি আছে? ম্যাগনেটিক ডোমেইনের ভিতরে আছে হচ্ছে অ্যাটম। ওকে, কি? অ্যাটম। এই প্রত্যেকটা অ্যাটমের
ম্যাগনেটিক মোমেন্ট কি এক এক দিকে না, প্রত্যেকটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট সেম ডিরেকশনে, ম্যাগনেটিক মোমেন্ট সেম ডিরেকশনে, ঠিক আছে, মোমেন্ট সেম ডিরেকশনে। কনফিউজড হয়েও না, এখানে কি প্রত্যেকটা অ্যাটমের মানে যত অ্যাটম আছে এই পদার্থের মধ্যে সবার ম্যাগনেটিক মোমেন্ট সেম দিকে না, সবারটা সেম দিকে না। এই ম্যাগনেটিক মেটেরিয়ালটার মধ্যে অসংখ্য ম্যাগনেটিক ডোমেইন আছে, একটা ডোমেইনের মধ্যে আবার অনেকগুলা করে অ্যাটম আছে, এক একটা ডোমেইনে যে অ্যাটমগুলো আছে তাদের ম্যাগনেটিক মোমেন্ট সেম ডিরেকশনে। তার মানে এখানে প্রত্যেকটা ডোমেইনের একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট আছে। যেমন এই ডোমেইনটার নিট ম্যাগনেটিক মোমেন্ট এই দিকে, এই ডোমেইনটার নিট ম্যাগনেটিক মোমেন্ট এই দিকে, এই ডোমেইনটার নিট ম্যাগনেটিক মোমেন্ট এই দিকে, এইটারটা 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 আঁকি নাই না, এইটারটা ধরো এই দিকে। কোন দিকে? এই যে এই দিক বরাবর। ওকে, ডোমেইন হচ্ছে ছোট্ট একটা পার্ট, এই পুরো মেটেরিয়ালটার ছোট্ট একটা পার্ট হচ্ছে ডোমেইন। এবং এই ডোমেইনের মধ্যে কিন্তু অসংখ্য পরমাণু থাকবে, অসংখ্য মানে প্রচুর পরিমাণ পরমাণু থাকবে। ধরো 10⁻10 থেকে 10⁻15 সংখ্যক পরমাণু থাকতে পারে, ক্ষেত্র বিশেষে আরও বেশি সংখ্যক পরমাণু থাকতে পারে। এবং যত পরমাণুই থাকুক না কেন তাদের সবার ম্যাগনেটিক মোমেন্ট থাকা লাগবে সেম ডিরেকশনে। ওকে, এখন এটা করলে কি হবে বা এভাবে চিন্তা করে আলটিমেটলি সুবিধাটা কি? আমরা যখন এখানে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করব, লেখো এখানে যখন আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করব, লেখো কি করব? এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই যখন তুমি করবা এখানে যেটা হবে ডোমেইন গ্রোথ দেখা যাবে। কি দেখা যাবে? ডোমেইন গ্রোথ। ওকে, কোন ডোমেইনগুলোর গ্রোথ দেখা যাবে? লেখেন ডোমেইন গ্রোথ আপনি পাবেন, আপনি এক্সটার্নাল ফিল্ডের দিকে যেই ডোমেইনগুলো আছে তাদের গ্রোথ দেখতে পারবেন। ধরেন আপনি এক্সটার্নাল ফিল্ডে অ্যাপ্লাই করছেন এই দিক বরাবর, কোন দিক বরাবর? এই দিক বরাবর। এই দিক বরাবর আপনি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছেন, যেই দিকে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে সেই দিকে যেই ডোমেইনগুলো ছিল তারা বড় হইতে থাকবে বা তাদের গ্রোথ হইতে থাকবে এবং বাকি ডোমেইনগুলো ছোট হইতে থাকবে। যেমন আমি যদি এই বরাবর এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি, দেখো তো এই বরাবর কোন কোন ডোমেইনগুলো ছিল? এই ডোমেইনটা ছিল, এই ডোমেইনটা ছিল, এই ডোমেইনটা ছিল। এখানে যদি তিনটা ডোমেইন থাকে এই দিকে, তাহলে এই ডোমেইনগুলো বড় হবে, বাকি ডোমেইনগুলা ছোট হইতে থাকবে। সো এই ম্যাটেরিয়ালটাকেই যদি আমি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে নিয়ে আসি তখন ছবিটা হবে এরকম। কোন ডোমেইনগুলো বড় হবে বলো তো? এই যে এইটা হচ্ছে বড় হবে, যেটা আমার ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে। ওকে, বড় হবে। দেন এইটা হচ্ছে বড় হবে, যেটা আমার ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে, ধরো বড় হচ্ছে। আর বড় হবে কোনটা? এই যে এইটা আমার বড় হবে, যেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে, ধরো এই এই এই। বাকি ডোমেইনগুলা ছোট হইতে থাকবে, চেপে আসতে থাকবে, ছোট হবে, ছোট এই যে ছোট হয়ে যাচ্ছে, বাকিগুলা ছোট হবে। ঠিক আছে, লেট সাপোজ এটা হচ্ছে এতটুকু হয়ে যাবে, এটা হচ্ছে এতটুকু হয়ে যাবে, এটা ধরো এতটুকু হয়ে যাবে, এটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এতটুকু, এটা ধরো এই এরকম হয়ে যাচ্ছে, এটা ধরো এরকম হয়ে যাচ্ছে, এটা লেট সাপোজ এরকম, এবং এটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। সো আমার ম্যাগনেটিক ফিল্ডের দিকে যে ডোমেইনগুলো ছিল দেখো সেগুলো বড় হয়েছে, এটাকে আমরা বলতেছি ডোমেইন গ্রোথ। এটাকে আমরা কি বলতেছি? ডোমেইন গ্রোথ। আমাদের এক্সটার্নাল ফিল্ডের দিকে যে ডোমেইনগুলা সেগুলা বড় হয়ে যাবে। ওকে, এই যে বড় হয়ে গেছে। আর বাকিগুলা চেপে আসতে থাকবে বা ছোট হতে থাকবে। তার মানে বাকি যেগুলো আছে, যেগুলো অন্যদিকে যেই ফিল্ডগুলো ছিল বা অন্যদিকে যাদের মোমেন্টগুলো ছিল তারা কি হইতে থাকবে? তারা হচ্ছে ছোট হইতে থাকবে। ওকে, এরকম এরকম মানে আঁকো, জাস্ট র্যান্ডমলি আঁকা দিলেই হয়েছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমার কিন্তু পরীক্ষায় আসলে এগুলো ব্যাখ্যা করা লাগবে গাইস। তোমরা কি মনে করতেছো এমনি এমনিই লিখতেছি? কি ঠাকা পড়ছে আমার এমনি এমনি লিখতে? এগুলা পরীক্ষায় আছে রে বাবা, এগুলা কই আসে? পরীক্ষায় আসে। পরীক্ষায় আসলে তখন মনে পড়বে ভাইয়া তো বলছিল, কেন তখন ভালো মতো পড়লাম না। এই যে আমার ফিল্ডের দিকে যে ডোমেইনগুলো আছে এই ডোমেইনগুলার গ্রোথ হবে, এগুলার কি হবে? গ্রোথ হবে। এবং ফিল্ডের দিকে নাই যে ডোমেইনগুলা সেগুলো চেপে আসতে থাকবে। দেখো এগুলো কিন্তু আগে তুলনামূলক বড় ছিল, বাট এগুলো কি হয়েছে? ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে। তো এই ডোমেইনগুলো চেপে আসবে, এই ডোমেইনগুলো কি হবে? এই ডোমেইনগুলো ছোট হয়ে যাবে, ডোমেইনগুলো ছোট হয়ে যাবে।
ক্লিয়ার গাইস? তাহলে আমাদের ফিল্ডের দিকে যে ডোমেইনগুলো আছে সেগুলো বড় হবে, সেগুলো ডোমেইন গ্রোথ দেখা যাবে, এবং ফিল্ডের দিকে নাই যে ডোমেইনগুলো সেগুলো আস্তে আস্তে চেপে আসতে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? দেখো, তুমি যত বেশি এক্সটার্নাল ফিল্ড দিবা ডোমেইন গ্রোথ তত বেশি হবে, এবং একটা সময় দেখা যাবে অনেক সংখ্যক ডাইপোল ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে গেছে, এবং আলটিমেটলি আমরা ফিল্ডের দিকে একটা বিশাল স্ট্রং ম্যাগনেটিক মোমেন্ট পাবো। এটা হবে অনেক স্ট্রং। এটা কি হবে? অনেক স্ট্রং হবে। তার মানে এখানে ম্যাগনেটাইজেশন হবে অনেক বেশি। ঠিক আছে, আমরা এখানে কি লিখতে পারি? এখানে ম্যাগনেটাইজেশন হবে অনেক বেশি। ঠিক আছে, ম্যাগনেটাইজেশন অনেক বেশি হবে। ওকে, ম্যাগনেটাইজেশন যদি অনেক বেশি হয় তাহলে আমার যেটা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি সেটার মান কি এবার ছোট হবে? না, এইবার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মান হয়ে যাবে এইচ এর চেয়েও বেশি। কি বলেন ভাই, এইচ এর চেয়েও বেশি হয়ে যাবে? ইয়েস, এইবার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মান এইচ কেও ক্রস করে যাবে। এইচ কি ছিল? এইচ ছিল এক্সটার্নাল ফিল্ডের ম্যাগনেটিক ইন্টেন্সিটি, তাই না? তার জন্যই এখানে কি হয়েছে? ইনডিউসড হয়েছে। এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য ইনডিউসড যে ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজেশন যে ইন্টেন্সিটি সেইটা এক্সটার্নাল ফিল্ডের ইন্টেন্সিটির চেয়েও বেশি হয়ে যাবে, এত বেশি ম্যাগনেটাইজড হবে এটা। ঠিক আছে, তো দেখা যাবে এবার আয়ের মানটা কি? এবার আয়ের মানটা হচ্ছে এইচ এর মানের চেয়েও বড়। আয়ের মান কি? এইচ এর মানের চেয়েও বড়। আই এবং এইচ এর মধ্যে কি সম্পর্ক ছিল? আই ছিল হচ্ছে জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। তাহলে আয়ের মান যদি এইচ এর মানের চেয়ে বড় হয় তার মানে এবার জিটার মান কি? এবার জিটার মান প্রথমত পজিটিভ, কারণ আমার ইনডিউসড যে হবে বা ম্যাগনেটাইজেশন যে হবে কোন দিকে হবে? আমি ফিল্ড যেদিকে অ্যাপ্লাই করছি সেই দিকেই হবে। তার মানে প্রথম কথা আমার জিটা হবে পজিটিভ, জিটা হবে পজিটিভ, এবং একই সাথে জিটার মান হবে অনেক বড়। ধরো 50, 100 এরকম রেঞ্জে হবে, বিশাল বড় মান। ঠিক আছে, তো আমরা যদি জিটার জন্য একটু প্রপার্টি লিখে, এই পেজটার দরকার ছিল না, এখানে লিখতেছি, আমি ওই পেজটা ডিলিট করে দিবনি। সো প্রথম কথা আমার 4 নম্বরে যদি আসি, জিটা হবে এখানে পজিটিভ। ওকে, এবং জিটার মান এখানে 1-এর চেয়ে বড় হবে। আগের বার কিন্তু 1-এর চেয়ে ছোট হচ্ছিল, 1-এর চেয়ে বড় হবে। ওকে, তাহলে দেখেন ডায়াম্যাগনেটিকে জিটা ছিল নেগেটিভ এবং 1-এর চেয়ে মানে -1-এর চেয়ে হচ্ছে বড়, বা 0-র চেয়ে হালকা একটু ছোট। যেটা প্যারাম্যাগনেট সেখানে জিটা ছিল পজিটিভ এবং সেটা ছিল 1-এর চেয়ে ছোট, 0-র চেয়ে একটু বড় বাট 1-এর চেয়ে ছোট। আর যেটা ফেরোম্যাগনেট সেখানে জিটা তো পজিটিভ এবং সেটা 1-এর চেয়েও বড়, 50, 60, 100 এরকম রেঞ্জের হবে। তাহলে ধরো তোমার জিটার মান হচ্ছে 50। ওকে, তুমি এক্সটার্নাল যে ফিল্ডটা দিছো সেইটার ইন্টেন্সিটি হচ্ছে 100 অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে বলো তো ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত হবে? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি হচ্ছে জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। জিটার মান 50, এইচ এর মান হচ্ছে 100, তাহলে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি হয়ে যাবে 5000 অ্যাম্পিয়ার পার মিটার। এটা কি এইচ এর মানের চেয়েও বড় না? এইচ এর মানের চেয়েও বড়। বুঝছেন? এই হচ্ছে ফেরোম্যাগনেট। ওকে, গুড। তাহলে এবার ভাইয়া জিটার মান যদি 1-এর চেয়ে বড় হয়, বলো আমার রিলেটিভ পারমিটিভিটি কেমন হবে? মিউ আর এর মান, মিউ আর মানে কি? 1 প্লাস জিটা। জিটার মান তো বেশ বড়, তার মানে এবার মিউ আর এর মানও 1-এর চেয়ে তো বড় হবেই, মিউ আর বেশ বড় হবে। ঠিক আছে, আমাদের প্যারাম্যাগনেটে যেরকম ছিল তার তুলনায় বড় হবে। প্যারাম্যাগনেটে মিউআর যদি হয় 1.01, 1.02, এখানে দেখবা মিউআর এর মান হচ্ছে 5, মিউআর এর মান হচ্ছে 6, মিউআর এর মান হচ্ছে 10, এরকম বেশ বড় বড় মান আসবে। ওকে, গুড। তাহলে মিউআর এর মান যদি বেশ বড় হয়, আমরা জানি মিউআর, এখানে লেখো 6, মিউআর হচ্ছে মিউ ডিভাইডেড বাই মিউ নট। তার মানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের যে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা সেটা হচ্ছে অনেক বড়, 1-এর চেয়ে তো বড়ই, তাও বেশ বড়। তার মানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের যে চৌম্বক প্রবেশ্যতা সেইটা হবে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার চেয়ে বেশ বড়। শূন্য মাধ্যমের যে চৌম্বক প্রবেশ্যতা তার চেয়ে বেশ বড়। যদি বেশ বড় হয়, আমরা যদি একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে এভাবে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, লেট সাপোজ এখানে আমার একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে, এভাবে না, এটাকে এভাবে আঁকো, এভাবে আঁকো, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, 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 দেখা যাবে এদের সবাইকে আকর্ষণ করে ও ভিতরে নিয়ে আসবে। সবাইকে আকর্ষণ করে ভিতরে নিয়ে আসবে। কি করবে? ভিতরে নিয়ে আসবে, ভিতরে নিয়ে আসবে, ভিতরে নিয়ে আসবে। জায়গায় হচ্ছে না, দেখছো? ভিতরে নিয়ে আসবে, ভিতরে নিয়ে আসবে, এগুলো সব ভিতরে চলে যাবে। এগুলো সব কোথায় চলে যাবে? ভিতরে, ভিতরে। ওকে, সো মানে ও বলরেখাকে আকর্ষণ করে নিজের ভিতরে নিয়ে আসবে।
ভাইয়া সেম কাজটা তো প্যারাম্যাগনেটও করতেছিল বাট প্যারাম্যাগনেট যতটুকু করবে ফেরোম্যাগনেট তার চেয়ে বেশি করবে। ওকে, তার মানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কি করে, বলরেখাকে আকর্ষণ করে। বলরেখাকে কি করে, বলরেখাকে আকর্ষণ করে ভিতরে নিয়ে আসে। ওকে, আকর্ষণ করে। ওকে ভাইয়া, আকর্ষণ করলো। এখন আমি যদি তোমাকে বলি এই ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে B2 এবং বাইরে ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে B1, বলো তো কোনটা বড় হবে? আমরা অলরেডি জানি একটা মেটেরিয়ালের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড এবং শূন্য মাধ্যমের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, এই দুটার রেশিওই হচ্ছে μr। এখানে μr এর মানটা কি, অনেক বড় না? μr এর মান একের চেয়ে বড় না? বেশ বড় একের চেয়ে μr এর মান। তার মানে অবশ্যই ভিতরে ম্যাগনেটিক ফিল্ড হবে অনেক স্ট্রং বাইরের ম্যাগনেটিক ফিল্ডের তুলনায়। ক্লিয়ার? একদম সহজ। ভাইয়া ফেরোম্যাগনেট কি এক্সটার্নাল ফিল্ড দ্বারা আকর্ষিত হবে নাকি বিকর্ষিত হবে? অবশ্যই আকর্ষিত হবে। এত স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড সে নিজেই ক্রিয়েট করতেছে, সে কি আকর্ষিত হবে না? সেম ডিরেকশনে ক্রিয়েট করতেছে, স্ট্রংলি আকর্ষিত হবে। দেখো আমাদের ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কি বেশ স্ট্রংলি অ্যাট্রাক্টেড হবে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। দেখো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, কি দ্বারা? ফিল্ড দ্বারা স্ট্রংলি আকর্ষিত হবে বা তীব্রভাবে আকর্ষিত হবে, স্ট্রংলি আকর্ষিত হবে। ঠিক আছে, ওকে। এখন ভাইয়া যদি আমি এটাকে একটা অসম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ওই আগের মতো কিসে রাখি? একটা অসম ম্যাগনেটিক ফিল্ডে যদি এটাকে রাখা হয়, বলো কি হবে? বলো বলো, এবার তোমরাই পারবা। অসম ম্যাগনেটিক ফিল্ডে যদি এটাকে রাখা হয়, এটা কি স্ট্রং থেকে উইকের দিকে যাবে নাকি উইক থেকে স্ট্রং এর দিকে যাবে? স্ট্রং বেশি জোরে আকর্ষণ করবে, উইক কম জোরে আকর্ষণ করবে। তার মানে ও যাবে হচ্ছে উইক থেকে স্ট্রং এর দিকে। আগে প্যারাতে যাচ্ছিল উইক থেকে স্ট্রং এর দিকে, ডায়াতে যাচ্ছিল স্ট্রং থেকে উইকের দিকে, বাট দুইটাতেই খুব বেশি জোরে যাচ্ছিল না। মানে ধরো প্যারাচুম্বক আকর্ষিত হবে উইক পার্ট থেকে স্ট্রং পার্টের দিকে আকর্ষিত হবে, বাট তুলনামূলক কম আকর্ষিত হবে, খুব বেশি আকর্ষিত হবে না। বাট ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড খুবই জোরে সোরে আকর্ষণ করবে। ঠিক আছে, তো একটা অসম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন তুমি রাখবা একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে, এটা উইক থেকে বা উইক পার্ট থেকে স্ট্রং পার্টের দিকে যাবে, স্ট্রং পার্টের দিকে যাবে এবং উইক পার্ট থেকে স্ট্রং পার্টের দিকে, যে দুর্বলতর পার্ট থেকে সবল পার্টের দিকে খুবই স্ট্রংলি আকর্ষিত হবে বা তীব্রভাবে আকর্ষিত হবে, তীব্রভাবে আকর্ষিত হবে। কোন দিকে? স্ট্রং পার্টের দিকে বা সবলতর পার্টের দিকে। ক্লিয়ার গাইস? একদম সহজ, বুঝতে পেরেছি? ওকে, এতটুকু মোটামুটি কি বলে বিহেভিয়ার নিয়ে আইডিয়া চলে আসছে। ঠিক আছে, এবার ভাই এটার কি টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে। এটা কত নাম্বার বৈশিষ্ট্য ছিল গো? এটা ছিল হচ্ছে 8 নাম্বার। লেখো 9 নাম্বারটা লেখো, টেম্পারেচার ডিপেন্ডেন্সি। ওকে, টেম্পারেচার যদি তুমি বাড়াইতে থাকো, টেম্পারেচার যদি বাড়াতে থাকো, ঠিক আছে, একটা সময় কি হবে জানো? একটা সময় এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে রূপান্তরিত হবে। ও মাই গড, ইয়েস। এমন একটা টেম্পারেচার আছে যেটাকে ক্রান্তি তাপমাত্রা বলা হয়, ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। লেখো সংকট তাপমাত্রা বা কুরি টেম্পারেচার। পড়ছিলাম না কুরি টেম্পারেচার, এটা কিন্তু এখানেও ঘাটে। ঠিক আছে, সেটা কি? কুরি টেম্পারেচার। তোমার টেম্পারেচার যদি এই তাপমাত্রার সমান হয়ে যায়, টেম্পারেচার যদি ক্রান্তি তাপমাত্রার সমান বা তার চেয়ে বেশি হয়ে যায়, বা কুড়ি তাপমাত্রার সমান বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন আমাদের ফেরোম্যাগনেটিক যে মেটেরিয়ালটা আছে সে রূপান্তরিত হয়ে যাবে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে। মনে থাকে যেন কি? ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কিসে রূপান্তরিত হবে? ফেরোম্যাগনেট রূপান্তরিত হবে প্যারাম্যাগনেটে। কিসে? প্যারাম্যাগনেট। বুঝেছো? একদম সহজ। তার মানে তোমাকে যদি কুড়ি তাপমাত্রার সংজ্ঞা বলে, এটা হচ্ছে আরেকটা সংজ্ঞা। যেই তাপমাত্রার উপরে গেলে বা যেই তাপমাত্রায় পৌঁছাইলে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে রূপান্তরিত হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে কুড়ি তাপমাত্রা। আচ্ছা, এটা কি আসলেই প্যারাম্যাগনেট? না, আসলে না। টেম্পারেচার বাড়ানোর জন্য হচ্ছে এটা প্যারাম্যাগনেট হয়ে গেছে।
ঠিক আছে, আসলে কি ছিল, আসলে ফেরোম্যাগনেট ছিল, বাট তুমি টেম্পারেচার বাড়াচ্ছ র্যান্ডমনেস বাড়তেছে, বাড়তে বাড়তে একটা সময় এই ফেরোম্যাগনেটটা হয়ে গেছে হচ্ছে প্যারাম্যাগনেট। ওই ডোমেন থিওরিটা তখন আর খাটবে না। ডোমেন থিওরি শুধুমাত্র ফেরোম্যাগনেটের জন্যই খাটবে, প্যারাম্যাগনেটে কিন্তু ডোমেন কনসিডার করা যাবে না, এটা শুধুমাত্র কার জন্য, শুধুমাত্র হচ্ছে ফেরোম্যাগনেটের জন্য। ওকে, পারবো, শিওর, গুড। সেটা গেল হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্সি। ওকে, এবার কথা হচ্ছে আর একটা প্রপার্টি আমরা প্যারাম্যাগনেটের জন্য দেখছিলাম, যে ওকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তখন ও ম্যাগনেটিক বিহেভিয়ার শো করে, ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে নিলেই প্যারাম্যাগনেট আর ম্যাগনেটিক বিহেভিয়ার শো করে না। অলমোস্ট সেম একটা বিহেভিয়ার ডায়াম্যাগনেটেও হয়। ডায়াম্যাগনেট ম্যাগনেটিক বিহেভিয়ার শো করে বিপরীত দিকে, বাট কখন, যখন তুমি তাকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখবা, যখনই ম্যাগনেটিক ফিল্ড থেকে বাইরে বের করে নিবা তখন কিন্তু সে আর ম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে না। বাট এখানেই ফেরোম্যাগনেটের একটা পার্থক্য আছে। ফেরোম্যাগনেটের মধ্যে দুই টাইপের মেটেরিয়াল আছে বা দুই টাইপের ফেরোম্যাগনেট হয়। দেখো এখানে দুই টাইপের হবে, একটা হচ্ছে ফার্স্ট টাইপের যে ফেরোম্যাগনেট, ধরো তুমি এটাকে রাখছো, কোথায় রাখছো, এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখছো। লেটস সাপোজ এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফিল্ড। ওকে, যখন তুমি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখবা তখন এখানে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট আসবে বা ম্যাগনেটিক বিহেভিয়ার আসবে। এবার ধরো আমি এক্সটার্নাল ফিল্ডটাকে সরাই নিছি, এবার আমি কি করছি, এক্সটার্নাল ফিল্ডকে সরাইছি। ওকে, ফিল্ড সরিয়ে নিছি। ওকে, সরিয়ে নিছি। যখন আমি এক্সটার্নাল ফিল্ডটাকে সরিয়ে নিব, সরিয়ে নেওয়ার পরেও দেখা যাবে ওর মধ্যে ম্যাগনেটিক বিহেভিয়ার থেকে যাচ্ছে। শুরুতে কি ছিল, শুরুতে এখানে ম্যাগনেটিক বিহেভিয়ার ছিল, এই যে যখন আমি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি এখানে কি চলে আসছে, ম্যাগনেটিক বিহেভিয়ার আসছে বা ও ম্যাগনেটাইজড হয়ে গেছে, বিহেভিয়ার চলে আসছে, কি হয়েছে, ও ম্যাগনেটাইজড হয়ে গেছে। ওকে, একদম শুরুতে কিছুই ছিল, যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আনছি ও ম্যাগনেটাইজড হয়ে গেছে। এবার ধরো ওকে আমি ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে নিব, ধরো এটা আমার একটা লোহার টুকরা, বোর্ডে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে, সো এই অবস্থায় ও কি ম্যাগনেট না, আমি কি করলাম, ওকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম, এখন কি ও ম্যাগনেট, ইয়েস এখনো ম্যাগনেট, এখন ওকে আমি আবার ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে আনলাম, যদি ও প্যারাচুম্বক হইতো এখনো আর ম্যাগনেট থাকতো না, বাট ও যদি ফেরোচুম্বক হয় ওকে এখান থেকে বের করে আনার পরেও ও ম্যাগনেটিক প্রপার্টি ধরে রাখতে পারে। সব ফেরোচুম্বক ধরে রাখবে না, বাট কিছু কিছু ফেরোচুম্বক অবশ্যই ধরে রাখতে পারে। ওকে, সো দেখা যাবে ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে আনার পরেও সে ম্যাগনেটিক বিহেভিয়ার ধরে রাখতেছে, ম্যাগনেটিক বিহেভিয়ার ধরে রাখতেছে, ঠিক আছে, ধরে রাখতেছে। তার মানে ও একটা স্থায়ী চুম্বকে পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে, ও হয়ে গেছে একটা স্থায়ী চুম্বক, তাই না? আগে কি ছিল, আগে হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ড ছিল তখনও চুম্বক ছিল, ম্যাগনেটিক ফিল্ডের বাইরে গেলেই ও আর চুম্বক ছিল না, তার মানে ও ছিল একটা অস্থায়ী চুম্বক। এবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে গেছি তখন চুম্বকে রূপান্তরিত হয়েছে, এবার বলছি ঠিক আছে আর আমার চুম্বক হওয়া লাগবে না, আমি এখানে একটু ম্যাগনেটিক ফিল্ড থেকে বের হই, বের হওয়ার পরেও দেখতেছি ও ম্যাগনেট, তার মানে ও কি হয়ে গেছে, ও হয়ে গেছে একটা স্থায়ী চুম্বক। সো তুমি যদি একটা স্থায়ী চুম্বক তৈরি করতে চাও তোমার লাগবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, আবার ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে অস্থায়ী চুম্বকও তৈরি করা সম্ভব, কারণ আমি বলছি এখানে দুইটা টাইপ আছে, একটা টাইপ যাদেরকে চুম্বক ক্ষেত্রের ভিতরে রাখলে ম্যাগনেট থাকে, বের করে আনলেও ম্যাগনেট থাকে, আর একটা টাইপ হচ্ছে প্যারাম্যাগনেটের মতো অনেকটা, ঠিক আছে। সেকেন্ড টাইপটা হচ্ছে, লেট সাপোজ তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিছো, এই হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এবং এটা হচ্ছে তোমার ম্যাগনেট। ওকে, যখন তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিছো অবভিয়াসলি ওর মধ্যে কি চলে আসছে, ম্যাগনেটিক বিহেভিয়ার চলে আসছে, এমনেট চলে আসছে, এই বরাবর ম্যাগনেটাইজেশন চলে আসছে, ম্যাগনেটাইজড হইছে, তার মানে ওর মধ্যে কি আসছে, ম্যাগনেটিক বিহেভিয়ার চলে আসছে, ম্যাগনেটিক বিহেভিয়ার। ওকে, ম্যাগনেটিক বিহেভিয়ার। ওকে, এবার ধরো তুমি ওকে কি করছো, এক্সটার্নাল ফিল্ড থেকে বের করে নিছো বা এক্সটার্নাল ফিল্ডটা তুমি সরাই নিছো। ওকে, এক্সটার্নাল ফিল্ড কি করছো, সরাই নিছো। যখন এক্সটার্নাল ফিল্ডটা সরাই নিবা বা ধরো সরিয়ে নিছো, যখনই এক্সটার্নাল ফিল্ডটা তুমি সরাই নিবা দেখবা ওর ম্যাগনেটিক বিহেভিয়ার চলে গেছে। কি হয়েছে, ওর ম্যাগনেটিক বিহেভিয়ার কি হয়েছে, চলে গেছে। এই যে চলে গেল, এটা দিয়ে কি আপনি স্থায়ী চুম্বক বানাইতে পারবেন না। ওকে, যখন আপনি ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাচ্ছেন, ধরো এটা সফট আয়রন, লেট সাপোজ সফট আয়রনকে তুমি নিয়ে গেছো ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, ও ম্যাগনেটে রূপান্তরিত হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করছো, ও কি এখন আর ম্যাগনেট না, ও এখন আর ম্যাগনেট
না, ম্যাগনেটিজম হারাই গেছে, বিহেভিয়ার হারাই গেছে। সো এই দুইটাই কিন্তু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বাট দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স কি, একজন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে আনার পরেও তার চৌম্বকত্ব ধরে রাখতেছে বা ম্যাগনেটিক বিহেভিয়ার ধরে রাখতেছে, আরেকজনকে ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে আনার পরে সে তার চৌম্বকত্ব ধরে রাখতেছে না। যে ধরে রাখতে পারবে তাকে দিয়ে আমরা বানাবো স্থায়ী চৌম্বক, এবং যে ধরে রাখতে পারবে না তাকে দিয়ে আমরা বানাবো হচ্ছে অস্থায়ী চৌম্বক। কি? অস্থায়ী চৌম্বক। বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি আমাদের 3 রকমের ম্যাগনেটিক মেটেরিয়াল। এখন এই যে আমাদের যে ফেরোচৌম্বক আছে, এই ফেরোচৌম্বকের মধ্যে আবার হচ্ছে 2 টাইপের হয়। একটা হচ্ছে ফেরি চৌম্বকত্ব, আর একটা হচ্ছে অ্যান্টি ফেরি চৌম্বকত্ব। ঠিক আছে, 2টা আছে দেখবা। আচ্ছা, আমি তার আগে হচ্ছে ফেরোচৌম্বকের বৈশিষ্ট্য একটু দেখাই, খেয়াল করে দেখো। এটা হচ্ছে তোমাদের বইয়ের লেখা, দেখলেই বুঝতে পারবা। আচ্ছা দেখো মিলে কিনা। চলো, প্রথম কথা, কোনো অসম চৌম্বক ক্ষেত্রে একটা ফেরোচৌম্বক পদার্থকে রাখলে উহা ক্ষেত্রটার দুর্বলতর অঞ্চল হতে অধিক শক্তিশালী অঞ্চলের দিকে প্রবলভাবে ধাবিত হয়, ইহা সবলভাবে আকৃষ্ট হয়। পড়ছি না? প্যারাচৌম্বক দুর্বলভাবে আকৃষ্ট হবে, ফেরোচৌম্বক সবলভাবে আকৃষ্ট হবে। সেকেন্ডটা, কোনো ফেরোচৌম্বক পদার্থকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখলে উহার বলরেখাগুলো লক্ষণীয়ভাবে বিকৃত হয়ে যায়, বিকৃত হয়ে ওইটার ভিতর দিয়ে প্রবেশ করে। কেন? কারণ চৌম্বক প্রবেশ্যতার মান ফেরোচৌম্বক মেটেরিয়ালের অনেক বেশি, তার জন্য। 3 নাম্বারটা, ফেরোচৌম্বক পদার্থের চৌম্বক আবেশ প্রযুক্ত ক্ষেত্রের প্রাবল্য এইচ এর তুলনায় অনেক বেশি। তার মানে বাইরে ম্যাগনেটিক ফিল্ড যা, ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তার তুলনায় অনেক বেশি, কারণ মিউ আর এর মানই তো অনেক বেশি। সো ভিতরে ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি হবে না? অবশ্যই বেশি হবে। তারপর ফেরোচৌম্বক পদার্থের প্রবণতা ধনাত্মক, মানে হচ্ছে জিটার কথা বলা হয়েছে, মানে হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এবং এইটা অত্যন্ত বৃহৎ মানের। আগে কি ছিল? জিটা ছিল হচ্ছে জিরোর চেয়ে হালকা একটু বড়, বাট এইবার জিটা কিন্তু অনেক বড়, কারণ আমাদের জিটার মান এবার হবে ধরো 40, 50, 100 এরকম রেঞ্জে, বিশাল বড় মান। ওকে, এই চৌম্বক পদার্থের প্রবেশ্যতা এবং প্রবণতা উভয়ই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের সাথে সাথে পরিবর্তিত হয়, এটা আহামরি কিছু না। তারপর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ফেরোচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহিতা কমতে থাকে। তাপমাত্রাকে একটা বিশেষ মানের ঊর্ধ্বে উঠালে বিনিময় যুগলায়ন ঘটে, অর্থাৎ বিলুপ্ত হয়ে যায়, বিনিময় যুগলায়ন হঠাৎ বিলুপ্ত হয়ে যায় এবং বস্তুটা প্যারাচৌম্বক পদার্থে রূপান্তরিত হয়। টেম্পারেচার যখন অনেক বাড়াইতে একটা সময় কি হবে? ফেরোচৌম্বক পদার্থ প্যারাচৌম্বকে রূপান্তরিত হবে। যেই টেম্পারেচারের উপর এটা হবে সেটাই কুরি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা। এই বিশেষ বা ক্রান্তি তাপমাত্রাকে বলা হয় কুরি টেম্পারেচার বা কুরি তাপমাত্রা। যেমন লোহার এই তাপমাত্রা হচ্ছে 1043 কেলভিন, বুঝছেন? এবং ফেরোচৌম্বকত্বের শ্রেণীভুক্ত আরো 2 ধরনের চৌম্বক পদার্থ রয়েছে, যেটা বলতেছিলাম। একটা হচ্ছে ফেরি চৌম্বক এবং আরেকটা হচ্ছে প্রতিফেরি চৌম্বক বা অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, সো এখানে দেখবা কিছু এক্সাম্পল আছে, আমি সেটা নিয়েও আসছি স্লাইডে, একটু জাস্ট দেখাই দিই। ওকে, এই যে এটা হচ্ছে ফেরোচৌম্বকত্বের মধ্যেই পড়ে আর কি। একটা হচ্ছে কি, এটা মনে হয় ফেরোর মধ্যেই পড়ছে, না এটা হচ্ছে ফেরির মধ্যে পড়ছে, এটা ফেরো না, এটা হচ্ছে ফেরি। ঠিক আছে, ফেরি ম্যাগনেটিজম, এটা ফেরোর আন্ডারে, বাট একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ফেরি ম্যাগনেটিজম। ঠিক আছে, ফেরি ম্যাগনেটিজম বা ফেরি ম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, এটা কিন্তু অবশ্যই ফেরো ম্যাগনেটিক মেটেরিয়াল, মানে ফেরোর আন্ডারে এইটা। ঠিক আছে, আমাদের এখানে যেটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে এক্সাম্পলটা Fe3O4। এখানে যেটা থাকবে, 2টা বিপরীত ধর্মী আয়ন থাকবে। ঠিক আছে, একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন। একটার ম্যাগনেটিক মোমেন্ট হবে একদিকে, আর একটার ম্যাগনেটিক মোমেন্ট হবে উল্টা দিকে। বাট এখানে নিট ম্যাগনেটিক মোমেন্ট শূন্য হবে না, কারণ একটা আয়নের ম্যাগনেটিক মোমেন্টের মান যা হবে আর একটার মান হবে হচ্ছে তার তুলনায় কম। সো আলটিমেটলি আমরা একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট এখানে পাবো। দেখো এগুলোই লেখা আছে। ফেরোচৌম্বক পদার্থ হলো এমন পদার্থ ফেরো কেন? আচ্ছা এটা ওকে, এখানে আসলে না ডিটেলসটা লেখা নেই। আচ্ছা, ডিটেলস আসলে আমাদের এখানে লাগবে না, বইয়ের মধ্যে একটু পড়লে দেখবা ডিটেলস আছে, বাট এটা আসলে লাগতেছে না আমাদের। ফেরি আর হচ্ছে অ্যান্টি ফেরি আমাদের খুব বেশি লাগবে না, বাট তাও এক্সাম্পলটা মাথায় রাখা একটু ইম্পর্টেন্ট। Fe3O4 এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে লাগতে পারে যে কোনটি ফেরি চৌম্বক পদার্থকে রিপ্রেজেন্ট করে বা ফেরি ম্যাগনেটিক মেটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে Fe3O4। এখানে আমরা মাথায় রাখতে পারি 2 রকমের আয়ন থাকবে। ওকে, 2টা আয়নের জন্য আমাদের যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে সেটা হবে 2 দিকে। কোন দিকে? 2 দিকে। বাট এখানে নিট শূন্য হবে না, কারণ 2টার মান হবে হচ্ছে ডিফারেন্ট। ওকে, এক্সাম্পল
Fe3O4। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রতি ফেরোচুম্বক পদার্থ। আচ্ছা, এটার কোনো এক্সাম্পল দেয় নাই, এখানে হচ্ছে হালকা একটু লেখা আছে জাস্ট ওই তরঙ্গ ফাংশনের পরস্পরের উপর আপতিত হলে এই বিনিময় ক্ষেত্রের উৎপত্তি হয়, বিনিময় ক্ষেত্র থেকে উৎপত্তি হয়, এগুলো আসলে মানে লাইক এগুলার মনে করো আমাদের যতটুকু নলেজ আছে, ঠিক আছে, আমরা চুম্বক সম্পর্কে যতটুকু জানি ততটুকু দিয়ে এগুলো বোঝাটা হচ্ছে একটু কঠিন। যেমন এখানে তোমাকে যে ওয়েভ ফাংশনের কথা বলে দিছে, ঠিক আছে, ওয়েভ ফাংশন কি আমরা পড়ছি ম্যাগনেটিকের জন্য, বা হচ্ছে তোমার একটা কণার জন্য ওয়েভ ফাংশন নিয়ে কি আমাদের খুব বেশি পড়াশোনা আছে? কেমিস্ট্রিতে মনে হয় হালকা একটু আছে, ফিজিক্সে আছে নাই, সেগুলো নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার দরকার নাই। জাস্ট মাথায় রাখো যে আমাদের যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আছে তাকে আমরা আবার দুইটা ক্লাসে ভাগ করতে পারি, বা তার মধ্যেও ছাড়া দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ফেরি আর একটা হচ্ছে অ্যান্টি ফেরি। ফেরির এক্সাম্পলটা মনে রাখো Fe3O4। ওকে, তাহলে মোটামুটি আমাদের ম্যাগনেটিক মেটেরিয়াল কমপ্লিট। ও মাই গড, আর একটা লেকচার লাগবে, এইবার আর একটা লেকচার লাগবে, চ্যাপ্টার শেষ, ঠিক আছে। আমাদের বাকি আছে শুধুমাত্র হিস্টেরেসিস লুপ, বাকি সব শেষই চ্যাপ্টারে। হু, শান্তি। ম্যাগনেটিক মেটেরিয়াল কমপ্লিট ভাই, ও মাই গড, ভাল লাগতেছে ভাই। আর একটা লেকচার লাগবে গাইস, ওয়ান মোর লেকচার। রবিবার নিব, রবিবার নিয়ে ঈদের ছুটি শেষ। ইয়েস, শান্তি লাগতেছে, ম্যাগনেট শেষ হয়ে যাচ্ছে ভাই, ওয়াও, সেই 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 ভাই। ওকে, বা দাদা এই তুফানি বাড়ি ঘর ঝড় সব উঠেছে, তাও আপনি এখানে মানসিক টর্চার করতেছেন, আপনার নামে তো মামলা করব, আমার নামে মামলা করবে, কি একটা অবস্থা, করিস মামলা করিস। মামলা কেন, আরো যা যা করতে তোদের ইচ্ছা হয় সব কিছু করিস, এটা একটা এক্সট্রা পেজ চলে আসছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মামলা কেন, আরো যা যা তোমার করতে ভাল লাগে তুমি সব কিছু করো, তোমাকে কোনো বাধা নাই, তোমায় কোনো বাধাই দেওয়া হবে না, ঠিক আছে, কারণ পড়ালেখার সাথে নো স্যাক্রিফাইস। ঝড় বৃষ্টি তুফান যা খুশি হয়ে যাক, পড়ালেখা করতে হবে, এটাই তোমাকে ঝড় বৃষ্টি তুফান এবং সকল রকম মানসিক ঝড়, মানসিক বৃষ্টি, মানসিক তুফান থেকেও তোমাকে উদ্ধার করতে পারবে, ঠিক আছে, তো পড়ালেখা করা লাগবে গাইস। যাই হোক, এখনো হাসপাতালে আছি, দোয়া করেন। আয় হায় ও আচ্ছা, কই না দাদা বাবা, আরে আরে রিফাত, আরে 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 আঙ্কেল হোপফুলি খুব তাড়াতাড়ি রিকভার করে উঠুক। এই টাইমটা হচ্ছে ফ্যামিলির সাথে থাকো, ঠিক আছে, আন্টিকে টাইম দাও, অ্যান্ড তোমার যদি কোনো বড় ভাই বোন থাকে তাহলে তো খুবই ভালো, আর তুমি যদি বড় হও সেক্ষেত্রে তোমার উপর কিন্তু বেশ রেসপন্সিবিলিটি আছে, এই টাইমটা একটু ফ্যামিলিকে দিতে হবে, ঠিক আছে। এখন পড়ালেখা নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না, যেহেতু আঙ্কেলের অবস্থা একটু খারাপ, সেক্ষেত্রে অবশ্যই তোমার আন্টির সাথে একটু থাকা লাগবে, আঙ্কেলের সাথে একটু থাকা লাগবে, কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা সন্তান হচ্ছে কি মা বাবার জন্য একটা মেন্টাল স্ট্রেংথ। দেখো না যে ধরো একটা বাবা মার পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, আমি নিজেও যে আসলে খুব বেশি বুঝি তাও না, আমি নিজেও এখন অনেক ইম্যাচিউর, বাট আমার যতটুকু রিয়ালাইজেশন, আমার যেটা মনে হয় যে আমাদের কাছ থেকে বাবা মা আসলে খুব বেশি কিছু এক্সপেক্ট করে না, একটু সুন্দর বিহেভিয়ার, তাদের সাথে একটু সুন্দর মতো কথা বলা, তাদেরকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়া, দ্যাট ইজ এনাফ। এর চেয়ে বেশি আসলে তারা আসলে চায়ও না, মানে তারা বলে অনেক কিছু, আমাদের বকাবকি করে, বাট এগুলো তো আমাদের ভালোর জন্যই করে, তাই না? সো দিন শেষে কোনো বাবা মাই আসলে কোনো সন্তানের খারাপ চায় না। সো তোমার এই মোমেন্টে যেটা মেজর দায়িত্ব সেটা হচ্ছে আঙ্কেল আন্টিকে মেন্টাল সাপোর্টটা দেওয়া, ওকে, স্পেশালি আন্টিকে, যেহেতু আন্টি একা আছেন, আঙ্কেলের সাথে আছেন, তোমার এই মোমেন্টে কাজ হচ্ছে আন্টিকে মেন্টাল সাপোর্টটা দেওয়া, এবং যদি তুমি বড় হয়ে থাকো তোমার উপর বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে, তোমার যদি ছোট ভাই বোন থাকে তাদেরকেও দেখে রাখা, সো এই টাইমটা তোমার আসলে পড়াশোনার জন্য 10-15 দিন তুমি গ্যাপ দিতেই পারো, কোনো সমস্যা নেই, ফ্যামিলিকে টাইম দাও, ওকে, গুড। ঠিক আছে, তাহলে গাইস আমাদের ম্যাগনেটের আর একটা লেকচার লাগতেছে, তাইলে এই ম্যাগনেট শেষ, আজকে আর কথা না বাড়াই, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে রবিবার ম্যাগনেটের ফাইনাল লেকচারে। আবার এমনও হইতে পারে শুক্রবার মানে আগামীকাল যদি আমার মন ভালো থাকে আমি একটা এক্সট্রা লেকচার নিয়ে ম্যাগনেটটা শুক্রবারই কমপ্লিট করে দিতে পারি, যদি নেই তাহলে জানাই দিব, আদারওয়াইজ রবিবার দিব। আজকের মতো এই পর্যন্তই, যা যা পড়াইলাম এখান থেকে একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ আসবেই আসবে, আজকের ক্লাসে দাঁড়াই বলে গেলাম, তুমি পরীক্ষা দিয়ে আইসা বলে এমসিকিউ আসছে নাকি আসে না, এখান থেকে অবশ্যই আসবে। ইনফ্যাক্ট এখান থেকে গ বা ঘও আসতে পারে, দুই টাইপের মেটেরিয়াল দিবে, ধরো বলবে ডায়া, পেরা এবং হচ্ছে ফেরো, এগুলোর মধ্যে কম্পেয়ার করো। ইনফ্যাক্ট তুমি যে সামনে হিস্টেরেসিস লুপ পড়বা, তুমি যদি এইসব বৈশিষ্ট্য না বুঝো তোমার জন্য কিন্তু হিস্টেরেসিস লুপ পড়াটাই প্যারা হয়ে যাবে, ওকে। ও আচ্ছা, দুইটা ম্যাথ ছিল, দুইটা ম্যাথ 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 কই গেল, দেখো এগুলো একটু বলে দিই, ম্যাথগুলো কেমন করবা। কি বের করতে বলছে? বলছে চুম্বকায়ন মাত্রা বের করো, ওকে। মেরু শক্তি দেওয়া আছে, চুম্বকায়ন মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে m/v, ওকে। একটা বার ম্যাগনেট, দেখো এখানে বার ম্যাগনেটের জন্য বের করতে বলছে, বার ম্যাগনেটের জন্য চুম্বকায়ন মাত্রা হচ্ছে m/a, মেরু শক্তি ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো মেরু শক্তি কত দেওয়া আছে? মেরু শক্তি হচ্ছে 1 অ্যাম্পিয়ার মিটার, ওকে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? ওই যে 0.001 মানে 10⁻³ তার মানে 10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার। সলভড, ছোট ম্যাথ ছিল, ওকে। নেক্সট কি বলছে? চৌম্বক প্রবেশ্যতা কত হবে? আচ্ছা কি কি দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে, আর কি কি দেওয়া আছে?
ম্যাগনেটিক ফ্লাক্স মানে বি দেওয়া আছে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, বাকিগুলো তোমার হুদাই দিছে। এইচ এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻5 টেসলা। বি এর মান দেওয়া আছে কত? বি এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻³ টেসলা। কেন? এটা অ্যাম্পিয়ার পার মিটার হবে। এই এটা অ্যাম্পিয়ার পার মিটার হবে, একক ভুল, একক ভুল, এটা হবে অ্যাম্পিয়ার পার মিটার, ওইটা হচ্ছে টেসলা। ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার পার মিটার, এটা হবে কি? এটা হবে টেসলা। তোমার কি বের করা লাগবে? তোমার বের করা লাগবে হচ্ছে চৌম্বক প্রবেশতা, তার মানে মিউ হচ্ছে বি ডিভাইডেড বাই এইচ। বি এর মান 1.8 ইন্টু 10⁻³ এইচ এর মান 1.8 ইন্টু 10⁻⁵, তার মানে হবে হচ্ছে 100। ওকে, একদম সহজ। এককটা লেখা দিও, একক কি হবে? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, সহজ। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই গাইস, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। নেক্সট লেকচারে আমাদের ম্যাগনেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমাদের জাস্ট হিস্টেরেসিস লুপটা পড়া লাগবে। আর স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক আজকে তো আলোচনা করলাম, পরের দিন আরেকটু আলোচনা করে দিবনি কোন টাইপের মেটেরিয়ালগুলো দিয়ে হচ্ছে স্থায়ী চুম্বক তৈরি করা হয়, কোনগুলো দিয়ে অস্থায়ী চুম্বক তৈরি করা হয়, কারণ এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আবার চলে আসে। ওকে, তো সি ইউ পিপল ইন দ্য নেক্সট ক্লাস। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। বাকি রাত বৃষ্টিতে উপভোগ করেন, আমার কথা মনে না পড়লেও চলবে। গুড বাই।